আমরা চলে যাচ্ছি মুসা হাফিজের সাথে তার আড্ডাতে। আমি মুসা ভাইকে প্রথমেই অনুরোধ করব আজকে এই কার্নিভালে আপনি উপস্থিত হয়েছে এবং ঐতিহ্যের এই গ্রুপ কার্নিভাল সম্পর্কে আপনি একটি সূচনা বক্তব্য দিন এবং এরপরে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্য আজ যে কার্নিভালে আমাদেরকে একত্রিত করেছে, তার গোটা পরিবেশের মধ্যে, গোটা আয়োজনের মেজাজ এবং চেহারার মধ্যে ঐতিহ্য কথাটার প্রতিফলন রয়েছে। আমাদের এই ভূমি, আমাদের এই ভাষা, আমাদের আবহমান জীবনের যে স্রোত, সমস্ত কিছুর ভেতর থেকে আমাদের যে পরিচয়টা উঠে এসেছে, সমস্ত কিছুর ভেতর থেকে আমরা যে সমস্ত উপাদান এবং যে সমস্ত উপকরণ নিয়ে আমরা হয়ে উঠেছি ঐতিহ্য, সেগুলোর যতটুকু সম্ভব ধারণ করে এবং তার সামগ্রিক অবয়বের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে। এর ফলে দেখা গেছে যে আমাদের জাতীয় জীবনে পরিবর্তনের যে মোড়গুলো রয়েছে, সেখানে আমাদের আত্মসত্তার আকাঙ্ক্ষার প্রতি ঐতিহ্য শ্রদ্ধাশীল থাকতে পেরেছে। এই শ্রদ্ধার একটা নিকটতম প্রতিফলন ঘটেছে জুলাই অভ্যুত্থানের সময়। যারা চিন্তা নির্মাণ করেছেন, যারা তারুণ্যের কণ্ঠকে বাসা দিয়েছেন, যারা আমাদের আবেগ, আমাদের আকুতি, আমাদের অভিব্যক্তি সমূহকে বর্ণমালার মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছেন, ঐতিহ্য তার জায়গা থেকে তাদেরকে সম্মানিত করবার এবং তাদের বক্তব্যকে, তাদের বয়ানগুলোকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার মধ্যে নিবেদিত থেকে গেছে। তো আমি মনে করি যে এই যে একটা লড়াইয়ের দুইটা ধাপ আছে। একটা হলো যে হার্ড পাওয়ারের মধ্য দিয়ে যে লড়াই হয়, আরেকটা হলো সফট পাওয়ারের মধ্য দিয়ে যে লড়াই হয়। জাতীয় জীবনে বড় ধরনের মোড়গুলো, যে পরিবর্তনের ঘটনাগুলো যে ঘটে, এগুলো আমরা দেখি যে রাজনৈতিক জীবনে ঘটে, কিন্তু এর আগে চিন্তার জগতে সেটা ঘটে, এর আগে সংস্কৃতির বোধের জগতে সেটা ঘটে, এর আগে ন্যারেটিভের বিবর্তনের মধ্যে সেটা ঘটে। এই যে ঘটনা ঘটবার আগে তাকে সংগঠিত করা, এই কাজটা যারা করেন, তারা মাটির মধ্যে উর্বরতার যে ভূমিকা, ইতিহাসের মধ্যে সেই উর্বরা শক্তি সরবরাহের ভূমিকা তারা পালন করেন। ফলে আমি মনে করি আমাদের এই সম্মিলিত অভিযাত্রায় ঐতিহ্যের তার যাবতীয় সামর্থ্য এবং সীমাবদ্ধতা সহকারে তার যে অংশগ্রহণ, এই অংশগ্রহণের দ্বারাই এই আয়োজন একটা মাইল ফলক হবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মুসা হাফিজ। আমরা খুব গভীর এবং তাৎপর্যময় একটি সূচনা বক্তব্য পেলাম। আমরা এখন সরাসরি আড্ডাতে চলে যাচ্ছি। আমাদের এই আড্ডায় নানান রকমের প্রশ্ন থাকবে। আশা করি সেই প্রশ্নের জবাব আমরা সুন্দরভাবে আজকে পেব এবং এই আড্ডাটি প্রাণবন্ত হয়ে উঠবে। আমরা আমাদের যে সমাজ দেখতে পাই, সেই সমাজে বিভিন্ন উপাদান রয়েছে। সমাজ গঠন বা রাষ্ট্র গঠনের জন্য যে মৌলিক উপাদানগুলো রয়েছে, বর্তমান শরিয়া কায়েম করা অথবা যেভাবে হোক আমরা আমাদের রাষ্ট্রকে সঠিক একটা ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে সবচেয়ে যৌক্তিক কি মনে হয় যে এটার মাধ্যমে আসলে আমাদের সমাজকে খেলাফতের আশার অথবা সোনালী যুগে আবারও নিয়ে যাওয়া যাবে? এটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই, তাহলে সভ্যতা বিকাশের যে ধারা, ওই বিকাশের ধারার মধ্য দিয়ে এটা হয়। এবং আপনার প্রশ্নটার সুন্দর একটা জবাব আছে ডানা মেল আর দিনলিপি বইয়ের মধ্যে। ডানা মেল আর দিনলিপি বইয়ের মধ্যে এটা হচ্ছে 2003 সালে আমার দৈনিক যে রোজনামচা, যেটা ওই রোজনামচার একটা অংশের এখানে সংকলন।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা সমাজ বিকাশের একটা তত্ত্ব দিয়েছেন। এই তত্ত্বের নাম হচ্ছে ইরতেফাকাতের তত্ত্ব। অর্থাৎ তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই জগৎ ব্যবস্থার মধ্যে আমাদের বিকাশের যাবতীয় আয়োজনকে তিনি রিফক এর মাধ্যমে পরিচালনা করেন। অর্থাৎ দয়ার্দ্রতা, অনুগ্রহ পরায়ণতা এবং করুণাময়তার ভিত্তিতে সেগুলো পরিচালনা করেন। কিন্তু সেখান থেকে উপকারটা নিজেদের অর্জনে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা ধীর, ধারাবাহিক এবং সুশৃঙ্খল প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তিনি দেখাচ্ছেন একটা শস্য ক্ষেত থেকে নিজেদের গোলায় ধান নিয়ে আসার মধ্যেও একটা ধারাবাহিকতা থাকে। সমুদ্র থেকে আমরা মাছ শিকার করি, ওটা শিকার করার প্রক্রিয়ার মধ্যেও একটা ধারাবাহিকতা থাকে। অনেক উপায় উপকরণ, অনেক কৌশল, অনেক শৃঙ্খলা, সমস্ত কিছুর সমন্বয়ে এই জিনিসটা গড়ে ওঠে। আমাদের খাদ্য ব্যবস্থাপনা, আমাদের গৃহায়ন ব্যবস্থাপনা, আমাদের পারিবারিক কাঠামো, আমাদের সমাজ গঠন, সমস্ত কিছু এই সমন্বিত ব্যবস্থাপনার একটা ফসল। ওই যে ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা জীবনকে নির্মাণ করি, জীবনের যাপনকে সুশৃঙ্খল করি এবং পৃথিবীর উপায় উপকরণ সমূহকে ব্যবহারযোগ্য করে তুলি, ঠিক তেমনিভাবে সমাজ গঠন এবং রাষ্ট্র গঠন এরকমই একটা ধারাবাহিকতার ফসল। সেখানে রাষ্ট্রের উপাদানগুলো কি? রাষ্ট্রের প্রথম এবং কেন্দ্রীয় উপাদান হচ্ছে ব্যক্তি মানুষ। ব্যক্তি মানুষকে গঠনের যে প্রক্রিয়া, নবী আলাইহিস সালামের সিরাতের প্রক্রিয়াও এর মধ্য দিয়ে আমাদেরকে পথ দেখায়। ব্যক্তি মানুষকে গঠন করবার যে প্রক্রিয়া, পরিবার গঠন করবার যে প্রক্রিয়া, খানদান গঠন করবার যে প্রক্রিয়া, সোসাইটি গঠন করবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ধারাবাহিকতার মধ্য দিয়ে ইসলামের প্রত্যাশিত রাষ্ট্রসত্তা বিকশিত হয়। এবং ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আগানো হবে তখন সেটা হবে ইসলামের প্রত্যাশিত, প্রতিশ্রুত এবং একটা সাস্টেনেবল, সেটা ফলপ্রসূ হবে, দীর্ঘমেয়াদে হবে। এবং এর মধ্য দিয়ে ইসলাম যে প্রতিশ্রুতি দেয় মানুষকে, যে ইসলাম কায়েম হলে মানুষ এই অর্জন করবে, ইসলামের সেই প্রতিশ্রুতি এই দ্বারার মধ্য দিয়ে বাস্তবায়িত হবে। চমৎকার জবাব পেলাম আমরা এখন দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আপনি বলেছেন যে বিপ্লবের পিছনে একটা ঘটনা থাকে অথবা একটা পরিবর্তন, যেটা তুলনা করেছেন ফসলের জন্য উর্বরতা বাড়ে। তো এই যে একটা পরিবর্তন এর আগে মানুষের মনন সৃষ্টি হয়, এটা তৈরি করা আসলে কি করতে দেখেন, আমরা যে নিজেদেরকে সংজ্ঞায়িত করি অনেকগুলো উপাদান দিয়ে। আপনি এই ভূমির সাথে সম্পর্কিত, আপনি নিজেকে যখন পরিচিত করেন, আপনার ব্যক্তিগত আইডি কার্ড, আপনার পাসপোর্ট এই ভূমিকে বহন করছে, এখানকার ভাষাকে বহন করছে। আমরা নিজেদেরকে সংজ্ঞায়িত করার মধ্যে অনেকগুলো উপাদানকে একত্রিত করি, ভূমিকে একত্রিত করি, ভাষাকে একত্রিত করি, আমাদের ধর্মবিশ্বাসকে একত্রিত করি, আমাদের খাদ্য রুচিকে একত্রিত করি, আমাদের জাতিসত্তার যে গাঠনিক যে ক্রমধারা, এই ক্রমধারাকে একত্রিত করি। অর্থাৎ যে সমস্ত উপাদান দিয়ে একটা জাতি অন্য জাতি থেকে আলাদা হয়। কী কী উপাদান দিয়ে আলাদা হয়? এর মধ্যে কতিপয় উপাদান আছে বিশ্বাসগত, কতিপয় উপাদান আছে আচারগত। যেমন ধরেন আমাদের পোশাক আশাকের ধরন এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীকে আলাদা করে। আমাদের খাদ্য রুচির ধরন এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীকে আলাদা করে। আমাদের জীবনের যে রুচিশীলতা, আমাদের রুচির প্রকৃতি এবং ধরন এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীকে আলাদা করে। আমরা কাকে নিজেদের নায়ক মনে করি আর কাকে খলনায়ক মনে করি, এই উপলব্ধি এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীকে আলাদা করে। আমাদের জাতীয় ইতিহাসের যে বিকাশের ধারা, এই বিকাশের ধারাকে আমরা কিভাবে বুঝি এবং ওই ধারাটাকে কিভাবে নতুন করে পুনরুজ্জীবিত করবার চেতনা অনুভব করি, এই বুঝ এবং অনুভবের মাত্রাগুলো একটা জাতিসত্তা থেকে আরেকটা জাতিসত্তাকে আলাদা করে। যখন একটা জনগোষ্ঠী নিজেদের এই সব উপাদানকে নিজেদের আত্মপরিচয়ের সাপেক্ষে চিনতে শুরু করে, নিজেদের জাতীয় বিকাশের শর্ত এবং নিজেদের জাতীয় বিকাশের উপাদানগুলোকে একীভূত করার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে বুঝতে, উপলব্ধি করতে এবং নবায়িত করতে চেষ্টা শুরু করে,
তখন তাদের জাতীয় জীবনের মধ্যে বৃহত্তর বিপ্লবের শর্ত তৈরি হয়। যেভাবে শস্য উৎপাদনের জন্য ভূমি বিদ্যমানতা শর্ত, যেভাবে এটাকে চাষযোগ্য করার শর্ত, উর্বরতা যেভাবে শর্ত, কৃষকের উপস্থিতি যেভাবে শর্ত, বীজের উপস্থিতি যেভাবে শর্ত, আলোর উপস্থিতি যেভাবে শর্ত, যেভাবে বৃষ্টির উপস্থিতি শর্ত, ঠিক তেমনিভাবে একটা বিপ্লব এবং একটা বৃহত্তর অভ্যুত্থান, বৃহত্তর জাতীয় জীবনের পরিবর্তনের জন্য এই উপাদানগুলো হচ্ছে পূর্ব শর্ত। এগুলো যখন সমন্বিত হয়, একত্রিত হয় এবং যথাযথভাবে কাজ করে, তখন একটা অভ্যুত্থান, একটা বিপ্লব পূর্ণ আকার লাভ করে বিকশিত হয় অথবা অবিকশিত হয় অথবা খণ্ডিত হয়। তো এই যে উপাদানগুলোকে একত্রিত করা এবং তাকে একটা বিবর্তনিক ধারায় প্রবাহিত করা এবং পরিচালিত করা, এই কাজটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই, এই কাজটা হচ্ছে তত্ত্বযুদ্ধ। ফলে আপনি দেখবেন এখানে একটা বই আছে, এই বইয়ের নাম হলো যে স্বৈরতন্ত্রের কলকবজা বনাম তথ্যযুদ্ধ। এটা জুলাইয়ের সময়কালের রচনা না, 2008 থেকে নিয়ে 2023 পর্যন্ত, 2022 পর্যন্ত যা লেখা হয়েছে, এই তথ্যযুদ্ধের ভেতর থেকে একটা বিপ্লবের চিত্র, চরিত্র এবং চেহারা উঠে এসেছে। এবং এটা হচ্ছে জুলাই কালের লেখা। জুলাই যখন ঘটছে তখন এটা হচ্ছে জুলাইয়ের পূর্ব শর্তের আয়োজন, আর এটা হচ্ছে জুলাইয়ের ইশতেহারের মতো। ফলে এই যে ব্যাপারগুলো, একটা জুলাই সংগঠিত হচ্ছে শুধুমাত্র 2008 থেকে, এটা না, জুলাইটা ফেনায়িত হচ্ছে 70-এর দশক থেকে, 80-এর দশক থেকে, 90-এর দশক থেকে ফেনায়িত হচ্ছে। সেটাকে আমরা পরিণত করতে পারছি কি না, সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক সক্ষমতার বিষয়। এটা রাজনৈতিক সক্ষমতা দ্বিতীয় স্তরে আসবে, কারণ এটার গভীরতর স্তরে কে আছে? সংস্কৃতি। এবং এই সংস্কৃতির গতিপথকে সঞ্চালিত করছে তত্ত্ব এবং তাকে বাস্তবে প্রস্ফুটিত করছে রাজনীতি। ফলে এই তিন জিনিসের সুষম সমন্বয় কতটা পরিণত, এর উপর নির্ভর করছে জুলাইয়ের ফলাফল কতটা পরিণত হবে। ধন্যবাদ। সমাজ পরিবর্তনের জন্য এবং একটি অভ্যুত্থানের পেছনে যে নানান রকমের উপাদান কাজ করে, কত কিছু যে অনুঘটক হিসেবে কাজ করে, কত যে প্রেক্ষাপট কাজ করে, সেই চমৎকার ভাবে আপনি বললেন। আপনার কথা আসলে শুনতেই মন চায়, যতটা সুললিত শব্দে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আসলে মনে হয় যে আমরা দীর্ঘক্ষণ ধরে এই আলোচনাটাকে চালাই। আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি হচ্ছে জুলাইয়ের শুরুতে, সম্ভবত জুলাইয়ের 18 তারিখে একটা নিবন্ধ লিখেছিলেন, প্রবন্ধ, সেটা হচ্ছে আন্দোলনটি কোথায় সবচেয়ে গভীর। তো সেখানে আমরা দেখেছি যে 18 তারিখে বসে, জুলাইয়ের 18 তারিখে বসে, যখন জুলাইয়ের 15 তারিখ হাসিনা আমাদেরকে রাজাকার বলল, আপনি ওইটার মধ্যে লিখেছেন যে তরুণরা রাজপথে লড়তেছে তারা হচ্ছে রাজাকারের উত্তরাধিকারকে বহন করে না, তারা বহন করতেছে বৃহত্তর মুক্তিকে, তারা 71-এর হাত ছাড়া হওয়া স্বাধীনতাকে নতুন করে পুনরুদ্ধার করতে চায়, সেই জন্য তারা জ্বলন্ত। আবার এখানে আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা গর্জন দিলেন, ঠিক তার পর মুহূর্ত হচ্ছে আমরা দেখলাম যে আপনি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান, সেটার সাথে উন্নয়নের যে বাইনারিটা, সেটার ব্যাপারে আপনি আলোচনা করছেন। তারপর তৃতীয়ত হচ্ছে মানে শেষ অংশে আপনি হচ্ছে সরকার ভুল অঙ্ক বসতেছে এবং সরকার হচ্ছে দম্ভ দিয়ে ক্ষমতাকে বৈধতা দিতে যাচ্ছে এবং সরকার যে ভুল করবে এটা আপনি নিশ্চিতভাবে লিখলেন। এবং আমরা দেখলাম জুলাইয়ের সময় যে লেখকদের তালিকা তৈরি করা হলো সরকারের বিরুদ্ধে, সেই তালিকার মধ্যে আপনার নামটা এসেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে সেই সময়টাতে আপনি বলা যায় জুলাইয়ের ইশতেহার বা জুলাইয়ের ঘোষণাপত্র আপনি সেই সময়টাই দিয়ে দিলেন যে সেই রেজিম যে আর দীর্ঘস্থায়ী হবে না, সেই রেজিমের সময় যে ঘনিয়ে এসেছে, এটা আপনি সেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। কিন্তু তার পরবর্তীতে আমরা আন্দোলনের বিপ্লবের পরে দেখলাম যে আমরা সত্যিকার অর্থে আমরা বিপ্লবের ফসল ঘরে তুলতে পারি না। আমরা বলছি যে আমরা হচ্ছে বিপ্লবটা আগে হয়েছে চিন্তার জগতে, তারপরে সেটা রাজপথে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু ঠিক বিপ্লবের পরবর্তীতে আমরা আসলে আমাদের যে তরুণরা যে চিন্তা দ্বারা প্রলুব্ধ হয়ে বিপ্লব ঘটাইলো, সেই তরুণদের কিছু ভুল বা তাদের কিছু ভুল গাইডেন্স বা যেটাই বলি, সে কারণে আমরা বিপ্লব অনেকটা হাতছাড়া করে ফেলছি।
এই যে আমরা এখন বলা চলে হতাশার মধ্যে আছি, আমরা কোনো দিকে হচ্ছে বিপ্লবটাকে পূর্ণতা দিতে পারি নাই, না সাংস্কৃতিক জগতে, না চিন্তার জগতে, না মানে শিক্ষাগত দিক থেকে। আমরা এই বিপ্লবকে সাংস্কৃতিক ভাবে দীর্ঘস্থায়ী করার জন্য বা জুলাইকে চিরস্থায়ী করার জন্য এখন আমাদের তরুণদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যারা তাত্ত্বিক আছেন, আপনাদের মধ্যে চিন্তক আছেন, গবেষক আছেন, তাদের এই ব্যাপারে ভূমিকা কি হওয়া উচিত এবং কিভাবে গাইড করলে আমরা আমাদের দেশের তরুণ সমাজ ঠিক জুলাইয়ে যেভাবে 16 বছরের একটা দুঃশাসনকে বিভ্রান্তি দেখিয়ে রাজপথে নেমে সংগ্রাম করছে, ঠিক সেভাবে বিপ্লবটাকে দীর্ঘস্থায়ী করে দেশটাকে একটা সাম্য মানবিক মর্যাদার একটা দেশে পরিণত করতে পারে, সেই ব্যাপারে হচ্ছে তাত্ত্বিক যারা আছেন, গবেষক যারা আছেন, তাদের ভূমিকা কি হতে পারে? এখানে আপনার প্রশ্নের ভেতরে অনেকগুলো জিজ্ঞাসা একত্রিত হয়েছে। দেখেন, একটা অভ্যুত্থান ঠিক কোন মুহূর্তে সেটা ফেনায়িত হবে, কোন মুহূর্তে সেটা কি চেহারায় আত্মপ্রকাশ করবে, এটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা বাতাস কানে কানে বলে দেয়, হাওয়া কানে, আলো কানে কানে বলে দেয়, মাটি কানে কানে বলে দেয়, যারা মাটির সাথে যুক্ত থাকেন, যারা বাতাসের প্রবাহের সাথে যুক্ত থাকেন, যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। একটা বিপ্লব যখন ঘটে, একটা অভ্যুত্থান যখন ঘটে, এর সামনে থাকে কিছু মানুষ, কিন্তু এটা এমন একটা গুরুভার যাকে বহন করতে হয় পুরা জনগোষ্ঠীকে। একটা জনগোষ্ঠী, একটা সোসাইটি একটা রেভলিউশনকে বহন করবার জন্য নিজেদের কাঁধকে যদি প্রস্তুত না করে, তাদের এথিক্স যদি তৈরি না হয়, তাদের অ্যাস্থেটিক্স যদি তৈরি না হয়, তাদের লজিক্যাল সিস্টেম যদি পুনর্গঠিত না হয় এবং তৈরি না হয়, এবং তাদের মেন্টালিটি যদি তৈরি না হয়, তাদের পলিটিক্যাল ইকোসিস্টেম যদি তৈরি না হয়, তাদের সোশ্যাল যে মাইন্ডসেট সেটা যদি তৈরি না হয়, অন্তত এই বারকে ধারণ করবার এবং তাকে জায়গা দেবার জন্য যদি নিজেকে প্রস্তুত না করে, তাহলে বিপ্লব আসবে, সে পায়ে হেঁটে মানচিত্র অতিক্রম করে অন্য কোথাও চলে যাবে। এটা সব জায়গায় হয়। ফলে এবং যখন সমাজের বাস্তব অনুশীলনের মধ্যে, বাস্তব উপলব্ধির মধ্যে, বাস্তব পরিবর্তনের মধ্যে ওই অভ্যুত্থানটা যখন নিজেকে স্থিতিশীল করবে, তখন সেটা বিপ্লব। সেটা করতে না পারা পর্যন্ত সেটাকে অভ্যুত্থান বলা হয়। ফলে একটা বিপ্লবকে বিপ্লব হয়ে ওঠা নির্ভর করে বিপ্লব পরবর্তী স্থিতিশীলতার, স্থিতিস্থাপকতার উপর। সেখানে অনেক ঘাত প্রতিঘাত থাকবে। ঘাত প্রতিঘাতগুলো আসবে কোত্থেকে? সমাজের এক ধরনের চরিত্র থেকে ঘাত আসবে, আরেক ধরনের চরিত্র থেকে প্রতিঘাত আসবে। সেটা হলো থিসিসের মতো, অ্যান্টিথিসিসের মতো, সিনথিসিসের মতো। অ্যান্টিথিসিস আসবে, সিনথিসিস আসবে, এবং এর ভেতর থেকে তার একটা দুধ থেকে যেভাবে স্বর তৈরি করা হয়, এইভাবে তার মৌলিক উপাদানগুলো সমাজের মধ্যে বিকশিত হবে, স্থিতি লাভ করবে এবং সমাজকে তার আলোকে বাস্তব চেহারা দেবে। ফলে আমরা হয়তো আবেগ থেকে বলবো যে জুলাই একটা বিপ্লব, কিন্তু এটাকে বিপ্লবে রূপায়িত করবার বাস্তবসম্মত যে কাজ, যে বুনিয়াদ, এই বুনিয়াদগুলো তৈরি করার কাজই আমরা শুরু করি নাই। এবং ওই কাজটা যারা রাজপথে আছে শুধু তাদের কাজ না, এই কাজটা যারা থিঙ্কিংয়ের কাজ করেন, যারা নিচের কাঠামোতে কাজ করেন, তাদের কাজ। আজ থেকে মাসখানেক আগে বাংলা একাডেমিতে একটা আয়োজন হয়েছিল। ওখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন এবং দেশের উল্লেখযোগ্য বুদ্ধিজীবীরাও ছিলেন। তো সেখানে আমি বলেছি যে, জোর দিয়ে যে কথাটা বলেছি যে জুলাইকে একটা বিপ্লবে রূপান্তরিত করবার জন্য যে মৌলিক কাজগুলো, এই মৌলিক কাজগুলো আমরা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারি নাই। দেখেন, একটা বিপ্লবের আখলাক থাকতে হয়। জুলাইয়ের আখলাক কি? জুলাইয়ের নৈতিকতাটা কি? অর্থাৎ বাংলাদেশের জুলাইয়ের আগের রাজনীতি, বাংলাদেশের জুলাইয়ের আগের সমাজতত্ত্ব, বাংলাদেশের জুলাইয়ের আগের ক্যাম্পাস, বাংলাদেশের জুলাইয়ের আগের পলিটিক্যাল অ্যাপ্রোচ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি, এবং জুলাই এর পরের বাস্তবতা, সে এই নতুন বাস্তবতাটাকে জুলাই কোন মূলনীতি দিয়ে নির্মাণ করবে,
কোন কোন মূল্য, এটা তো যিনি রাজপথে বক্তব্য দিচ্ছেন তার ভাষণ থেকে তো সেটা উঠে আসবে না। ওটা যেখান থেকে উঠে আসবার কথা, এদেশের বুদ্ধিজীবী সমাজ, এদেশের বিদ্যুৎ সমাজ, এদেশের যাদেরকে বৈদিক ভাষায় সারস্বত সমাজ বলা হয়, সেই জায়গা থেকে আমরা ওই কাজগুলো সেভাবে করতে পারি নাই। এর পেছনে অনেকগুলো উপাদান আছে। একটা হলো সমাজ স্থিতিশীল কিছুর জন্য প্রস্তুত না। সমাজ মানে বিপ্লবের পরে এটা হয়, উত্তেজনা চায়, উত্তেজনার ভাষাটাকেই সে মনে করে ন্যায্যতা, এবং এর ভিত্তিতে সে লেজিটিমেসি দেয়। ফলে তার উত্তেজনার সাথে আপনার সুর যখন মিলছে না, তখন সে আদারিং করে এবং আপনার জুলাই ধারণ করার পরে আপনাকে জুলাইয়ের প্রতিপক্ষ বানাই দেয়। এই ঘটনাগুলো তো হচ্ছে। ফলে দীর্ঘ মেয়াদে এই ঘাত প্রতিঘাতগুলো চলমান থাকবে, দশক পর্যন্ত, এমনকি যুগ বা তার চেয়ে অধিক সময় পর্যন্ত এটা যেতে পারে। এটা নির্ভর করছে আমরা যারা মনে করি জুলাইকে বাংলাদেশের ইতিহাসের একটা স্থায়ী দীর্ঘমেয়াদী মৌলিক আদর্শিক রূপান্তরের মোহনা বানাতে চাই, তারা আমরা কতটা দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করতে পারবো এবং এর ভিত্তিতে নতুন করে গাঠনিক কাঠামো জাতির সামনে হাজির করতে পারবো, তার উপর অনেকটা নির্ভর করছে। আরেকটা সূক্ষ্ম কথা বলি যে জুলাইয়ের অন্যতম একটা আওয়াজ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা, হিন্দুত্ববাদের বিরোধিতা, অন্যতম একটা আওয়াজ ছিল। কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার একটা ভাষা হলো রাজনৈতিক। ভারতীয় আধিপত্যবাদ একটা রাজনৈতিক ভাষা ব্যবহার করে, আরেকটা সাংস্কৃতিক ভাষা ব্যবহার করে। সে যতটা উপরিকাঠামোর জিনিস, তার চেয়ে বেশি সে নিচতলার জিনিস, গভীরতর স্তরের জিনিস। হিন্দুত্ববাদের কথা বলছি। দেখা গেল এখানে জুলাইয়ের সাথে যুক্ত একটা বড় অংশ, ওনারা রাজনৈতিকভাবে ভারতীয় আধিপত্যবাদ এবং হিন্দুত্ববাদের বিরোধিতা করেছেন। কিন্তু জুলাইকে কিভাবে আমরা রিপ্লেসমেন্ট করব, এর জন্য ওই ভারতীয় আধিপত্যবাদ এবং হিন্দুত্ববাদের কালচারাল নেরেটিভগুলো দিয়ে জুলাইকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করেছেন। এবং জুলাইয়ের বিপ্লবে বা অভ্যুত্থানে যে অংশটা সামনে ছিলেন, তাদের বড় একটা অংশ উত্তরণের জন্য বুদ্ধিভিত্তিক উপায় হিসাবে এই পন্থাটাকে অবলম্বন করেছেন। এবং এখন পর্যন্ত চেতনে অবচেতনে তাদের আচরণে উচ্চারণে, তাদের দাবিতে, তাদের কর্মসূচিতে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ফলে আপনি রাজনৈতিক হিন্দুত্ববাদকে তাড়াইয়া সাংস্কৃতিক হিন্দুত্ববাদকে আলিঙ্গন করলেন, ফলে আপনার বিপ্লব ওখানেই পথহারা হয়। ফলে আমি মনে করি এটা আসলে ঘটনাটা ঘটে যাওয়ার পরে এটা আর কোনো গোষ্ঠীর দায়িত্ব না, প্রত্যেকের দায়িত্ব। সমাজের প্রত্যেক স্তরের দায়িত্ব আছে, চিন্তাশীল স্তরের দায়িত্ব আছে, ছাত্রদের দায়িত্ব আছে। আমরা যারা নিজেদেরকে জুলাইয়ের দাবিদার বলি, তারা জুলাইয়ের মালিকানা কতটুকু, কার কতটুকু, এটা নিয়ে বাগবাটোয়ারা করছি, ঝগড়াঝাটি করছি, এক পক্ষ আরেক পক্ষকে প্রতিদিন বেশিং করছি, চরিত্র হনন করছি, এবং এক ধরনের স্বৈরতান্ত্রিক মেজাজ এবং শব্দ চয়ন এবং ভাষা ব্যবহার, এটা আমাদের থেকে প্রতিফলিত হচ্ছে। এগুলো জুলাইকে দুর্বল করে, জুলাইকে শক্তিমান করে না। যদিও আমরা মনে করি যে এগুলোর মধ্য দিয়ে জুলাইয়ের কর্তৃত্ব আমরা জারি রাখবো। যখন আপনি কর্তৃত্ব জারি রাখার প্রতিযোগিতায় গেছেন, তখন আপনি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই যে মালিকানা এবং জমিদারির যে পূর্ববর্তী ধারা, ওই পূর্ববর্তী ধারার নবায়িত উত্তরাধিকার বহন করছেন। ফলে আমাদের রাজনৈতিক শক্তিগুলোকে এটা বুঝতে হবে, পক্ষগুলোকে এটা বুঝতে হবে জুলাইয়ের আখলাক কি, জুলাইয়ের আদর্শিক ভিত্তি কি, এবং জুলাই কিরকম সমাজ গঠন করতে চায়, এবং অন্তর্ভুক্তির যে কথা বলা হচ্ছে তার রূপরেখাটা কি হবে। এগুলো আমরা যত পরিচ্ছন্নভাবে বুঝবো এবং আচরণে অনুদিত করব এবং রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিফলিত করব, ততই জুলাই বাস্তবে অনুদিত হবে এবং প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হবে। জুলাইয়ের প্রাক পর্ব এবং জুলাইয়ের পর্ব নিয়ে আমরা একটা কম্পারেটিভ আলোচনা শুনলাম, খুব গভীর আলোচনা। আমরা এই আড্ডাটি মাগরিবের আজান পর্যন্ত রাখবো এবং ঠিক আজানের পরে, নামাজের পরে বিরতি দিয়ে আবার শুরু করব, কারণ আমাদের এখানে আজকে অনেক প্রশ্নকর্তা রয়েছে। আমরা আড্ডাটিকে একটু দীর্ঘায়িত করতে চাই। আমরা আশা করি নামাজের আগে আরেকটা প্রশ্ন নিতে পারবো। এই ভূখণ্ডের জাতি আমরা কখনোই পরাধীনতা মেনে নেইনি, এমনকি এই ভূখণ্ড সবসময় স্বকীয় ছিল। আপনি বলতে চাইছিলেন যে একটা জাতি থেকে আরেকটা জাতি 7টা কারণে আলাদা হয়, সেই 7টা কারণের কোনোটাই আসলে ভারতীয় কারণের সাথে আমাদের মিলে না।
কিন্তু হিন্দুত্ববাদী ন্যারেটিভ তৈরি করেছে যে এই পুরো ভূখণ্ড একসাথে, এদিকে আমাদের ঘরানা একটি অংশ বলতে চাচ্ছে যে এই পুরো অখণ্ড ভারত। এই দুইটার ভেতরে কি আসলে কোনো কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা যদি থাকে তাহলে সেটা কতটা গভীর হতে পারে, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জাতিসত্তা কেন্দ্রিক কি আমরা নিজেদের উত্তরণের চেষ্টা করব, নাকি আসলে নিজেদেরকে ওই অখণ্ড ভারতের চিন্তা থেকে নিজেদেরকে উৎকর্ষ করবো সাংস্কৃতিক জায়গায়? ধন্যবাদ। বাংলাদেশের যে ভূমিটা, এই ভূমি কখনো অখণ্ড ভারতীয় দৃষ্টিভঙ্গিকে কবুল করে নাই। এটা ইসলামের আগে কিংবা ইসলামের পরে একই বাস্তবতা। আপনারা দেখবেন যে আমাদের একটা হচ্ছে রাজনৈতিক সীমান্ত, একটা রাজনৈতিক সীমান্ত আছে যেটা ম্যাপের মধ্যে থাকে, যেটা ভূগোলের বইয়ের মধ্যে থাকে। আরেকটা আছে আমাদের সাংস্কৃতিক সীমান্ত। রাজনৈতিক সীমান্ত বারবার বদলায়। 47-এ আমরা নতুন সীমান্ত পেয়েছি, 1971-এ আমরা নতুন সীমান্ত পেয়েছি, এবং এর আগেও আমাদের সীমান্তের মধ্যে বারবার পরিবর্তন হয়েছে, বারবার রূপ বদল হয়েছে। কিন্তু সাংস্কৃতিক সীমান্ত এত দ্রুত বদলায় না, খুব অল্পই বদলায়। আর্য এবং বৈদিক সভ্যতা, যে বৈদিক সভ্যতা আজ হিন্দুত্ববাদের প্রাণ ভূমরা, ওই বৈদিক সভ্যতার প্রাচীনতম গ্রন্থাবলীর মধ্যে তাদের একটা সাংস্কৃতিক সীমান্ত চিহ্নিত আছে। সেটা হলো, তারা বলছেন যে সদানীরা নদীর ওপারে তাদের সংস্কৃতি কখনো প্রবেশ করতে পারে নাই। সদানীরা নদী কোনটা? করতোয়া নদী। এটাকে তারা সদানীরা এজন্য বলছেন যে এখানে সব সময় পানি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। তারা অন্তত 600 বছর চেষ্টা করেছেন করতোয়া অতিক্রম করে এই ভূমিতে প্রবেশ করতে। যতবার চেষ্টা করেছেন ততবার বাধাগ্রস্ত হয়েছেন, এত প্রবল বাধা যে তারা শেষ পর্যন্ত ইচ্ছা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তখন তাদের মুনিরা ঋষিরা একটা সাংস্কৃতিক সীমানা স্থির করে দিয়েছেন। তারা বলছেন কেউ যদি সদানীরা নদীর ওপারে বঙ্গভূমিতে যায়, তীর্থের জন্য যায়, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ কাফারা করতে হবে। কারণ সে আমাদের সাংস্কৃতিক পবিত্রতার যে সীমানা, ওই সীমানাটা লঙ্ঘন করে ফেলেছে। বলা হচ্ছে যে ওই ভূমিতে কারা, ওই ভূমির আবাস বসবাস, জনপদগুলো কিভাবে গঠিত হলো? ঈশ্বর অভিশাপ দিয়ে যাদেরকে নির্বাসিত করেছিলেন তারা ওই ভূমিতে নির্বাসিত হয়েছে, সভ্যতার সীমানার বাইরে ওই ভূমিতে নির্বাসিত হয়েছে। ফলে তাদের বংশধররা এখানে রাঢ়, বঙ্গ, হরিকেল, সমতট ইত্যাদি জনপদ তৈরি করেছে এবং এখানে সভ্যতা গঠন করেছে। অর্থাৎ যত ধরনের মন্দ প্রয়োগ করা যায়, সমস্ত মন্দ প্রয়োগ করা হয়েছে তাদের বৈদিক সাহিত্যের আদি গ্রন্থগুলোর মধ্যে, ঐতরেয় আরণ্যকের মধ্যে, ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে, এই সমস্ত গ্রন্থের মধ্যে সেগুলো আছে। বাংলাকে নিন্দা করা হয়েছে। তো ওই যে বাংলার ভূমিটা, তখন তো বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র গঠিত হয় নাই। আপনি দেখবেন মুসলিম বিজয়ের পরে যখন আমরা বাংলা নামক রাষ্ট্র গঠন করলাম, সেটা 13 শতকের শেষের দিকে সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1378-77 ওই সময়ে তিনি বিচ্ছিন্ন অংশগুলোকে একত্রিত করে যে সম্মিলিত মুলকে বাংলা প্রতিষ্ঠা করলেন। এই মুলকে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে দিল্লির আধিপত্যকে প্রত্যাখ্যান করবার শর্তের উপর। আপনি দেখবেন মুসলিমরা যখন বিজয় করলেন, বখতিয়ার খিলজি যে শাসকরা শাসন করলেন, ওই শাসকদের আমলেই দিল্লির সাথে তাদের সংঘর্ষ শুরু হয়ে গেছে। এখানে একাধিকবার স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, অথচ দিল্লি শাসন করতেন তখন মুসলমানরা। দিল্লি তখন মুসলমানরা শাসন করছেন, বাংলাও মুসলিমরা শাসন করছেন। তারপরেও বাংলা দিল্লির অধীনতা, দিল্লির আধিপত্য কবুল করছে না। কেন? কারণ এখানকার ভূমির গঠন, কারণ এখানকার সাইকোলজি, কারণ এখানকার সামাজিক বিকাশ, কারণ এখানকার সামাজিক বিন্যাস, কারণ এখানকার ঐতিহাসিক ধারা, কারণ এখানকার উৎপাদন ব্যবস্থা, কারণ এখানকার অর্থনৈতিক বিন্যাস, সমস্ত কিছু একত্রিত হয়ে সে কখনো দিল্লিকে কবুল করছে না। যখন দিল্লি মুসলিমদের শাসন আমলে, তখনও কবুল করছে না। ফলে অখণ্ড ভারতের ধারণা তো এই অখণ্ড ভারতের ধারণাকে কবুল করবার মধ্য দিয়ে এই জনগোষ্ঠীর বিকাশ ঘটে নাই। এখানকার ইতিহাসের বিকাশ তাকে প্রত্যাখ্যান করবার মধ্য দিয়ে ঘটেছে। ফলে আপনি যে এখন
করবেন? এই লড়াইয়ের নেগেটিভটা কোথা থেকে আসবে? এই ভূমির ভেতর থেকে আসবে, এই ভূমির হিস্ট্রির ভিতর থেকে আসবে। এটা শুধু 1203 থেকে শুরু হয় নাই, ইসলামের জন্মের আগ থেকে শুরু হয়েছে। এবং ওই জায়গা থেকে তারা আমাদের ভাষার নিন্দা করেছে, আমাদের ভাষাকে তারা কুৎসিত ভাষা বলেছে, পক্ষীর ভাষা বলেছে, আরণ্যক ভাষা বলেছে, আমাদের জনগোষ্ঠীকে রাক্ষস বলেছে, যত ধরনের নিন্দা করে যায় সব তারা করেছে। এই যে লড়াইয়ের দ্বারা, এই লড়াইয়ের দ্বারা দেখেন এখানে এই ভূমিতে বসবাসকারী যত জনগোষ্ঠী, এখানে অস্ট্রিকরা ছিল, এখানে দ্রাবিড়রা ছিল, এখানে বর্চিনীয়রা ছিল, এখানে এখানে মঙ্গলরা ছিল, সব ধরনের জনগোষ্ঠী, সব ধরনের রক্ত দ্বারা এখানে একত্রিত হয়ে এই প্রতিরোধ নির্মাণ করেছে। ফলে সমাজ বিকাশের তত্ত্ব লোকে যে সমাজ একটা অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান, সভ্যতা একটা অন্তর্ভুক্তিমূলক বিকাশের দ্বারা, ফলে এই বাংলা যে ভারতীয় আধিপত্যকে প্রতিরোধ করেছে, এই ভূমির সমস্ত অধিবাসীকে অন্তর্ভুক্তি করবার মধ্য দিয়ে, ধারণ করবার মধ্য দিয়ে, সম্মিলিত একতা নির্মাণের মধ্য দিয়ে। ফলে আপনার হিস্ট্রি থেকে আপনি যদি লড়াইয়ের উত্তরাধিকার নিয়ে আসতে পারেন, তাহলে সেখানের মধ্যে প্রথম স্তর হলো চেতনা আছে, দ্বিতীয় স্তর হলো সেখানের মধ্যে ঐতিহ্যগত দিক নির্দেশনা আছে, তৃতীয় স্তর হলো সেখানের মধ্যে একগুচ্ছ কর্মসূচি আছে। আপনি যদি এই চেতনা, এই নির্দেশনা এবং এই কর্মসূচিকে এখানে বাস্তবে প্রতিফলিত করেন, তাহলে দেখবেন আপনার ইতিহাস আপনাকে পথ দেখানোর জন্য অনেকটা শক্তিশালী। পরবর্তী বড় সময় অতিক্রান্ত হওয়ার পরে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের হাত ধরে হওয়ার কথা ছিল, জুলাইয়ের নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, তাদেরকে এখন তারা অনেকটা নিজেদের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাদের নৈতিক জায়গাগুলোতে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা যিনি কখনোই পরাধীন ছিল না, সব সময় মানে পরাধীনতার জাতিগতভাবে আমাদের নেতৃত্ব ধারণা সবসময় কাজ করে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় সবসময় আমাদের তারুণ্য একটা ভূমিকা রাখে। তো কিছুর পরেও আমরা আমাদের বিপ্লবকে সাস্টেনেবল করতে পারি না, বা আমাদের আন্দোলনের প্রক্রিয়াগুলোকে আমাদের জাতিগত উত্তরণের জন্য খুবই কার্যকরী কোনো দিকে আমরা এগিয়ে নিতে পারি না। এখানে মৌলিক যে সংকটটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের এই নেতৃত্বে যারা থাকেন তাদের একটা নৈতিক জায়গাটা দুর্বল থাকার কারণে জুলাইয়ের পরবর্তী সময়েও আমরা আমাদের জুলাইকে কার্যকরী করবার প্রক্রিয়াটা আমরা সফল হতে দেখি নাই। সেই জায়গায় যেটা আমরা দেখেছি, আমাদের আলোচনায় এসছে যে আমাদের নেতৃত্বের নৈতিক সংকট। তো আমাদের জাতিগত উত্তরণের জন্য কিংবা আমাদের এই সমস্ত বিপ্লব, আন্দোলন, সংগ্রামকে কার্যকরী করবার জন্য আসলে তারুণ্যের এই নৈতিক সংকট বা আকাঙ্ক্ষার যে সংকট, এটাকে উত্তরণের জন্য কার্যকরী ভূমিকা আসলে কি হতে পারে, রাষ্ট্রের এখানে উদ্যোগ কি হতে পারে এবং সামাজিক জায়গা থেকে কি ভূমিকা থাকতে পারে, আমরা রাষ্ট্রকে যদি তার স্বরূপে বোঝার চেষ্টা করি, তাহলে রাষ্ট্র একদিক থেকে ক্ষমতা চর্চার একটা প্রতিষ্ঠান, তার ক্ষমতা আছে এবং দায়িত্ব আছে। আরেক দিক থেকে রাষ্ট্রের চরিত্র নাগরিকদের চরিত্রের প্রতিফলন হয়। এটা ইবনে খালদুন বলেছেন যে রাষ্ট্রের নাগরিকদের সাধারণ চরিত্র যা, ওই দেশে রাষ্ট্রের চরিত্র এর থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। এখন রাষ্ট্র তার হাতে ক্ষমতা আছে বলে ক্ষমতা প্রয়োগ করে নাগরিকদের সাধারণ প্রবণতা বদলে ফেলবে, এটা একটা ভুল থিওরি। এটা ইতিহাসের সমস্ত অভিজ্ঞতা এটাকে স্বীকার করে না। রাষ্ট্র দুই ধরনের কাজ করবে, একটা হলো তারগিব, অনুপ্রেরণা দেওয়া, আর তারহিব মানে আইনের মাধ্যমে এক ধরনের মন্দের প্রতি ভীতি সঞ্চার, আইন প্রয়োগ ইত্যাদির মাধ্যমে। এটাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর মাধ্যমে ইসলাম সংজ্ঞায়িত করেছে। কিন্তু রাষ্ট্র কিছু বদলে ফেলবে, অর্থাৎ আমাদের সমাজ প্রস্তুত না, রাষ্ট্র তাকে প্রস্তুত করে ফেলবে, নতুন কালচার তাকে শিখাবে, এটা আসলে পারা যায় না। পারা যে যায় না, এর নিকটতম দৃষ্টান্ত আমাদের বিগত রেজিম। বিগত রেজিমে আপনারা দেখেছেন, সকাল ঘুম থেকে ওঠার পরে জাতির পিতা, স্কুলে যাওয়ার পরে জাতির পিতা, একেবারে প্রাথমিক লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত, তারপরে টেলিভিশন করলো,
জাতির পিতা, পত্রিকার পাতা করলো জাতির পিতা, রাতে ঘুমাবার আগে এই জাতির পিতা শুনতেছে। এগুলো সরকার নানাভাবে কলা কৌশলে শক্তি প্রয়োগ করে চলে বলে কৌশলে আমাদের জেনারেশনকে শেখানোর জন্য এত কিছু করছে। ওই জেনারেশন প্রথম সুযোগ পেয়ে সবার আগে আঘাত করছে। হ্যাঁ, সবচেয়ে নিকট ইতিহাসের একটা সত্য হলো যে মানুষ ইতিহাস থেকে শিখে না। আপনি মনে করছেন যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আপনি সব করে ফেলবেন, এই ধরনের একটা ভুল বিভ্রান্তি এবং সমাজবিজ্ঞানের বাস্তবতায় সম্পূর্ণ উদ্ভট একটা ধারণা আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। রাষ্ট্র যখনই স্বাভাবিক প্রবণতার চেয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করতে চায়, জোর করে কিছু গেলাতে চায়, তখনই সমাজ রিয়েক্ট করে, সেখানে সমাজ রিয়েক্ট করে। তাহলে রাষ্ট্র তার আদর্শ কিভাবে গেলাবে, অর্থাৎ জনগণের কাছে কিভাবে তাকে গ্রহণযোগ্য করবে? গ্রহণযোগ্য করার জন্য মূল মানদণ্ড হচ্ছে সেটা রাষ্ট্রের কল্যাণশীল ভূমিকা এবং আখলাক। রাষ্ট্র তার নৈতিকতার মাধ্যমে সেটা করবে, কিন্তু রাষ্ট্র বর্তমান কাঠামোতে একটা নৈতিক প্রতিষ্ঠান না। আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন তার ট্রেইলার হচ্ছে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে কি করছেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন তার ট্রেইলার হচ্ছে আপনার বিরুদ্ধে ফেসবুকে কেউ একটা পোস্ট দিলে কমেন্ট বক্সে গিয়ে আপনি কি করেন। তখন এখানে আপনার ক্ষমতা আছে, ওটা দিয়ে আপনি এটা করছেন। আরেকটু ক্ষমতা বাড়লে ওই চরিত্র যে আপনার বদলে যাবে তা কিন্তু না। ফলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আপনি বদলাবেন এটা, হ্যাঁ রাষ্ট্র ক্ষমতার দরকার আছে, ওই দরকার আরেক জায়গায়, ইন্তেজামের জায়গায়, ব্যবস্থাপনার জায়গায়, আইন প্রণয়নের জায়গায়, আইন প্রবর্তন এবং আইনকে কার্যকর করবার জায়গায়। কিন্তু সামাজিক মনস্তত্ত্ব বদলাবেন, সমাজ চরিত্র বদলাবেন, মানুষের অভিরুচি বদলাবেন, এটা রাষ্ট্র দিয়ে হয় না। বরং উল্টো অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে, সবসময় থাকে। ফলে আপনি যখন আদর্শ দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করছেন, আপনি বলছেন আমি হচ্ছি কমিউনিজম, আমি এখানে বসে আছি মানে কমিউনিজম বসে আছে, এর মানে আমার প্রত্যেকটা ভুল জবাব আমার কমিউনিজমের প্রতি কমিউনিজমকে প্রশ্নবিদ্ধ করছে। আমার প্রতি আপনার অভিব্যক্তি কমিউনিজমের প্রতি অভিব্যক্তি তৈরি করছে। একই ঘটনা ইসলামের ক্ষেত্রে ঘটে না? ফলে এই যে প্রথমে এই কারণে আমি বলেছি ব্যক্তি গঠন। আপনি বলছেন খোলাফায়ে রাশিদিনের সময় এরকম ছিল, খোলাফায়ে রাশিদিনের সময় এরকম ছিল, ওই সময় সমাজের সদস্য কারা ছিলেন, ওই সময় রাষ্ট্রনায়ক কারা ছিলেন, ওই ঘটনাটা ঘটানোর জন্য যে রাষ্ট্রীয় ইনস্টিটিউটগুলোতে কারা দায়িত্বশীল ছিলেন, আদেশদাতা কে ছিলেন, ওই দৃষ্টান্ত আপনার মাধ্যমে ঘটবে। সেই আপনি কে? ওই দৃষ্টান্ত আপনি ওই সমাজে, এই সমাজটা কোথায় আছে, কেমন? এগুলো হচ্ছে ইলমুল উমরান, অর্থাৎ সমাজতত্ত্ব। এই বিশ্লেষণ ছাড়া আপনার বক্তব্য গ্রহণ করবে না। আর পপুলিজমের কথা হলো এই সময়ে আমার এই বক্তব্য যদি কয়েক লক্ষ ভিউ চাই তাহলে অন্যভাবে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পপুলিজমের চর্চা। কিন্তু সমাজতত্ত্বের চর্চা হচ্ছে এই জিজ্ঞাসাগুলোর মধ্য দিয়ে আপনাকে আলোচনা এগিয়ে নিতে হবে, কারণ এটা বাস্তবতা। এই বাস্তবতা আপনি এখন যদি বিশ্বাস না করেন তাহলে 5 বছরের জন্য আপনার হাতে ক্ষমতা দেওয়ার পরে, তারপরে অভিজ্ঞতা ধাক্কা খাওয়ার পরে আপনি মনে করবেন যে না এটা বাস্তব। অর্থাৎ এটা বিশ্বাস করার জন্য আপনার 5 বছর সময় লাগবে। এটা হচ্ছে ফলে উলুমুল উমরান, মুসলমানরা যে দুনিয়া পরিচালনা করলেন, বিশ্ব সভ্যতার এত বড় নেতৃত্ব দিলেন 1000 বছর ধরে, জ্ঞানের মধ্য দিয়ে, জ্ঞান লাগে, তারা উলুমুল উমরান চর্চা করেছে। উলুমুল উমরানের এই শর্তগুলো, এই সূত্রগুলো তারা বাস্তবে প্র্যাকটিস করেছেন। ফলে নেতৃত্ব ছাড়া হবে না। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই। আমি তো মনে করি যে জুলাই পরবর্তী যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছেন তারা জুলাইয়ের অভিপ্রায় সমূহকে উপলব্ধি করার জায়গায় থাকেন নাই, উপলব্ধি করার সামর্থ্যের মধ্যেও তারা ছিলেন না। যদি ওই মোমেন্ট টাইম, প্রত্যেক জিনিসের একটা মোমেন্ট টাইম থাকে, খেলারও একটা মোমেন্ট টাইম থাকে। এই যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে খেললাম, ওখানে যদি যে গোলটা দিয়েছে সে যদি 2 সেকেন্ড বিলম্ব করতো, ওই গোলটা আর হয় না। যে জুলাইকে কতটা রাষ্ট্রীয়ভাবে কাজে লাগানো হবে এর একটা মোমেন্ট টাইম ছিল, জুলাই পরবর্তী সরকারটা কেমন হবে।
আমরা ওই মোমেন্টামটা মিস করেছি। এরপরে আমাদের ওই লড়াই, রাজনৈতিক লড়াই ছাড়া সাংস্কৃতিক লড়াই কিন্তু আগায় না, আর সাংস্কৃতিক লড়াই ছাড়া রাজনৈতিক লড়াই পথ পায় না। দুইটাকেই সমান্তরাল রাখতে হবে। কিন্তু রাজনৈতিক লড়াই যদি পপুলিজমের অভিপ্রায়ের কাছে, সামাজিক মাধ্যমের উপরিকাঠামোর কাছে এবং সমাজ মনস্তত্ত্বের চাহিদার কাছে আত্মসমর্পণ করে, তাহলে ওই রাজনীতিকে পথ দেখানো আমাদের সম্মিলিত মনীষার দায়িত্ব, এটা। তো আমি মনে করি, অনেকেই মনে করেন যে রাজনৈতিক ইসলাম, আমি এর সাথে একমত না, এটা এক ধরনের ভুল ধরনের টার্ম। আবার অনেকেই মনে করেন যে ইসলাম প্রতিষ্ঠা উইদাউট রাষ্ট্র, উইদাউট স্টেট, বা আদর্শ প্রতিষ্ঠা উইদাউট স্টেট, তারাও ভুলের মধ্যে আছেন। স্টেট ছাড়া হয় না, কিন্তু শুধু স্টেট দিয়েও হয় না। সামগ্রিকভাবে আমাদেরকে বিনির্মাণের কাজ, রিফরমেশনের কাজ করতে হবে সামগ্রিকভাবে। এটা আমাদের জীবনের প্রত্যেকটা পরতের মধ্যে তার প্রতিফলন ঘটবে। বৃষ্টি আসলে যেভাবে সব জায়গায় হয়, ঠিক সেরকম হবে এটা। আমাদের যে চিন্তার বিনির্মাণ, আমাদের যে সাংস্কৃতিক বিনির্মাণ, তিনি চমৎকার ব্যাখ্যা দিলেন আজকের আলোচনার প্রাণকেন্দ্র মুস্তাফা হাফিজ। আমরা এখন আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে যে পৃথিবীর শুরু থেকেই তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কাঠামোর সুযোগ হয়েছে, বিভিন্ন দার্শনিক তাদের বিভিন্ন মতদর্শের মাধ্যমে রাষ্ট্র কিভাবে চলবে এমন একটা বিশ্লেষণ দিচ্ছেন, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র। তারপর ভারত দেখা যাচ্ছে যে তারা চাণক্য ব্যাপারগুলো এখনো মানে, বা আমরা যারা একাডেমিক পড়ি সেখানে দেখা যায় যে খালদুন বা চাণক্য এদের ব্যাপারগুলো পড়ানো হয় বা দার্শনিক তত্ত্বগুলো। তো এখন দেখা যায় যে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে বা যারা সবাই চায় যে তার মধ্যস্থ অনুযায়ী রাষ্ট্র চলুক, তো বাংলাদেশে যেহেতু আমরা সংখ্যার দিক থেকে হলেও তো 90% মুসলমান, এটা তো বাস্তবতা, যদিও অনেক থাকতে পারে ব্যাপারগুলো। তো এখন বাংলাদেশে শরীরে আইন তথা খেলাপথ বাস্তবতা দেখা বা এটাকে হওয়া সম্ভব, বা এর জন্য আমাদের করণীয় মুসলিম হিসেবে তো আমাদের অবশ্যই আল্লাহর আইন দ্বারা শাসিত হওয়ার ইচ্ছা পোষণ করা। আপনার এই প্রশ্নের জবাব শুরু থেকেই দেওয়া হচ্ছে। প্রথম জিজ্ঞাসা থেকে এই আলোচনাটাই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের করণীয়, আমি মনে করি, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, শুধু আমি বলছি, আমাদের বিগত আলোচনাটা তো কেউ মানে আমরা ধারণ করি, তাহলে আমাদের যারা শুনছি তাদের মধ্য থেকে কেউ যদি এই প্রশ্নের জবাবটা দেন, তাহলে আমরা মনে করবো যে আরো অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। উনি যে প্রশ্নটা এখন করলেন, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে আমরা এই আড্ডাতে, কেউ যদি মনে করেন তার প্রশ্নটির উত্তর দিতে পারেন। তো অনেকে একজনকে একটু ইন্ডিকেট করছে, আমরা সেই ভাইয়ের কাছে যাচ্ছি, এই ভাইয়ের মতামতটা নিচ্ছি। মানে আমাদের বাংলাদেশে শরিয়া আইন বা খেলাফত যে বাস্তবতা কি হতে পারে, মানে আমরা যদি শরিয়া আইন দ্বারা শাসিত হতে চাই বা খেলাফত কায়েম করতে চাই, তাহলে সেটা কি পন্থায় হতে পারে বা আমাদের করণীয় কি? শুরু থেকেই যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে আলোচনা করছিলেন সেটা হচ্ছে ব্যক্তিগত। তো আমি যখন আমরা এই যে একটা সংখ্যার আনুপাতিক বিচার যখন করছি মুসলিমদের, এর চেয়ে বেশি ওস্তাদের কথা প্রাসঙ্গিক উঠে এসেছে আমাদের যে যারা আমরা এই চেতনাকে ধারণ করতে পারি এমন একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটি প্রশ্নের উত্তরে ওস্তাদ যে বিষয়টি এসেছিলেন যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে আমাদের এই জাতিসত্তা কেন্দ্রিক একটা পরিচয় সেটাকে ধারণ করে, তো সেই জাতিসত্তা কেন্দ্রিক একটা পরিচয়কে ধারণ করে কিছু করবার আছে। তানভীর, আমি মনে করি যে অনেক লম্বা হয়ে যাচ্ছে তোমার, এবং উনি যে প্রশ্নটা করেছেন এক কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, প্রথমত একটা হলো বিশ্বাসের দিক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই বিশ্বাস যদি না থাকে
তাহলে তিনি ঈমান হারাবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামের পরিপূর্ণতার পূর্ব শর্ত, মানে অন্যতম একটা শর্ত, অন্যান্য বিষয়ের মতো এটাও একটা শর্ত। 2 নম্বর বিষয় হলো আমরা সেটা কিভাবে বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার জন্য কোরআন একটা প্রক্রিয়া দিয়েছে, প্রক্রিয়ার নাম হলো এদাদ। এদাদ মানে কি? এদাদ মানে কি? প্রস্তুতি গ্রহণ করা। এদাদের ফলাফল কি হবে? ইস্তেদাদ। এদাদের ফলে কি অর্জন হবে? ইস্তেদাদ অর্জন হবে, সক্ষমতা অর্জন হবে। ফলে আদাদ এবং ইস্তেদাদ তথা প্রস্তুতি এবং সক্ষমতাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে এই বাস্তবায়নটা কি হবে? সাস্টেনেবল হবে, কার্যকর হবে, যথার্থ হবে। বুঝতে পেরেছেন? ওকে। বিপ্লবোত্তর বাংলাদেশে আসলে যে কয়টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর এবং তাৎপর্যময়, সেই প্রশ্নগুলোর মধ্যে এটি হচ্ছে একটি, যে আমাদের এই নতুন বাংলাদেশ আসলে কিভাবে বিনির্মাণ করা হবে। আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, আমি 24-এর গণ অভ্যুত্থান দেখেছি এবং এর ফলাফল আমার সামনে এখন বিদ্যমান। আবু সাইদ মুক্ত সহ সকল জুলাই যোদ্ধারা নিজেদের জীবন দান করলো, তা কিছু মহৎ উদ্দেশ্যের জন্য ছিল। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন এখানে মৌলিক সংস্কারগুলো এখনো হয় না। আমি মনে করি যে ওই মৌলিক সংস্কারগুলোর জন্য আবু সাইদ মুক্ত সকল জুলাই যোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু সেগুলো আপনি বলছিলেন যে এখনো মানে মৌলিক সংস্কারগুলো হয় না। আমার প্রশ্নটা হলো, আবার যদি এরকম বড় অভ্যুত্থান হয় আবু সাহেব মুক্তিদের মতো, আমি কি আমার বুক পেতে দেবো একটি সংস্কারের জন্য? এখানে দেখেন সংস্কারের কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে পলিটিক্যাল সংস্কার, আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল সংস্কার, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল সংস্কার, আর আরেকটা হচ্ছে ফিলোসফিক্যাল সংস্কার। আমাদের দেশে সবসময় যে সমস্যাটা হয়, আমাদের ফিলোসফিক্যাল আমাদের উইকনেস, এটা আমাদেরকে সবসময় বোকায়। আমরা রাষ্ট্রটাকে কিভাবে দেখব, কিভাবে বুঝবো, রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করব, রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটাকে আমি কিভাবে বিন্যস্ত করব, এগুলো হচ্ছে ফিলোসফির মামলা। এখানে আমরা রাষ্ট্রকে, সার্বভৌমত্বকে যেভাবে সংজ্ঞায়িত করছি, এই সংজ্ঞায়নের মধ্যে একটা ক্ষমতার প্র্যাকটিসের ব্যাপার আছে। অর্থাৎ এখানে সার্বভৌম শক্তিটা সংবিধানের এবং সার্বভৌম ক্ষমতাটা রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্রটা একটা বিমূর্ত সত্তা। রাষ্ট্র তো একটা বিমূর্ত সত্তা, সে তো নিজে এসে আপনাকে শাসন করে না, নিজে এসে সে তো আপনাকে হুকুম করে না। হুকুম করে, শাসন করে কারা? যারা সরকার কাঠামোতে থাকে, যারা নির্বাহী বিভাগে থাকে। ফলে এই যে আধুনিক সার্বভৌমত্বের যে তত্ত্বটা এবং যাকে বলে সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে, সামাজিক চুক্তির ভিত্তিতে রাষ্ট্র গঠনের যে থিওরিটা দিয়েছেন জন লক, হবস এবং জ্যাক রুসো, তারা যে থিওরিটা দিয়েছেন, এই থিওরির গোড়ায় গণ্ডগোল। এখন এই থিওরি থেকে বের হয়ে সার্বভৌমত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করা, রাষ্ট্রতত্ত্বকে নতুনভাবে বিনির্মাণ করা, এর উপর নির্ভর করছে রাষ্ট্রের চরিত্র কী হবে। আমরা এত কিছু করলাম, সংস্কার কি সংস্কার করেছি? যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা সমস্যার সমাধান হতে পারে, আবার এটা নতুন সমস্যাও হতে পারে। এবং এটা নতুন সমস্যা হওয়ার অনেকগুলো দিক আছে, আবার সমাধান হওয়ারও কিছু দিক আছে। আমরা এত মানে জুলাইয়ের সমস্ত ফলাফলকে নিয়ে গেছি কতিপয় বিষয়ের দিকে, যে কয়েকটা ইনস্টিটিউশনকে কিছু সুবিধা দেওয়া হবে, এবং কতিপয় শর্তের দিকে, যে একজন দলীয় প্রধান একই সাথে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 2 মেয়াদের অধিক হতে পারবেন না, একজন 5 বছরেই ডিজাস্টার করে দিতে পারবে যথেষ্ট। ফলে এগুলো হচ্ছে আপনি গোড়ার মধ্যে রোগ রাখছেন। আপনি বলছেন যে মানে যেহেতু ওখানে ব্রণ হয়েছে, ওই ব্রণটার চিকিৎসা করলে সব হয়ে যাবে।
ফলে আমরা যে সংস্কারের কথা বললাম, এই ধরনের সংস্কারের জন্য এত রক্ত দিতে হয় না। এগুলো প্রত্যেক রাষ্ট্রের একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। প্রত্যেক দেশের সরকার নিয়মিত কার্যক্রমের মধ্যে দিয়ে এই জাতীয় সংস্কারগুলো করে নিচ্ছে। এটা তাদের ধারাবাহিকতার অংশ। নিজেদের দলীয় কর্মসূচির পুনর্বিন্যাস করছে এবং রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোর পুনর্গঠনের ক্ষেত্রে নিজেদের ফর্মুলাকে পুনর্গঠন করছে, রিফর্ম করছে। এটা সবগুলো রাষ্ট্র করছে। ফলে এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা এটা পেলাম। এটা আসলে অভ্যুত্থানের বৃহত্তর অভিপ্রায়ের সাথে যায় না, জীবনদানের সাথে যায় না। কিন্তু ঘটনা হলো আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং আমাদের পলিটিক্যাল যে ইকোসিস্টেম এবং আমরা যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, আমরা যে আঞ্চলিক বাস্তবতার মধ্যে আছি, এখানে অবস্থান করে এত হঠাৎ করে এত বৃহত্তর পরিবর্তনের জন্য আমরা আসলে কতটা তৈরি, আমরা কতটা প্রস্তুত। আমাদের এই প্রস্তুতি পর্যাপ্ত না হওয়ার ফলেই এই জিনিসটা ঘটেছে। এর অর্থ হলো জুলাই যেটা ঘটেছে, আমরা যদি সামগ্রিক অর্থে সংস্কার চাই, পরিবর্তন চাই, তাহলে জুলাই হলো আরেকটি অর্থবহ বিপ্লবের ভূমিকা, আরেকটা অর্থবহ বিপ্লবের ইন্ট্রোডাকশন। প্রত্যেক অভ্যুত্থানের ভিতরে আরেকটা অভ্যুত্থানের শর্ত নিহিত থাকে। এটাও হতে পারে জুলাইপন্থীরা যদি আমরা জুলাইকে সদ্ব্যবহার না করি, এটাকে যদি স্বৈরতন্ত্রের হাতিয়ার বানাই, তাহলে জুলাইয়ের ভিতরে নিহিত আরেকটি জুলাইয়ের শর্ত আছে। সম্ভবত সেই জুলাইটা ওই জুলাইয়ের বিপরীত হইতে পারে। এটা নির্ভর করছে আমরা এখন কি করব, আমরা এখন কিভাবে এগোবো তার উপর। ফলে আপনাকে রক্ত দিতে হবে। রক্তদানের মধ্য দিয়ে ইতিহাস অগ্রসর হয়। তারুণ্যকে জীবনের ঝুঁকি নেবার মধ্য দিয়েই মুক্তির শর্ত তৈরি হয়। কিন্তু সেটাকে আমরা কোন দিকে নিচ্ছি এটা নির্ভর করছে। এখন সবসময় রক্ত দিয়ে হয় না, মানে রক্তের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজেদের পদক্ষেপ এবং নিজেদের ভূমিকাটা। নিজেদের এক মুহূর্তের ভুল এক জেনারেশনের রক্তদানের মধ্য দিয়ে এই ভুলের খেসারত দেওয়া পর্যাপ্ত হয় না, এটাও হয়। ফলে জাতির চোখ কান, একটা হলো ব্যক্তির চোখ কান, আরেকটা হলো সম্মিলিত জনগোষ্ঠীর সামাজিক চোখ কান। এই যে আমাদের সম্মিলিত সোসাইটির সম্মিলিত চোখ কান তৈরি করা, এটা করতে আমরা কতটা সক্ষম হচ্ছি, এটা জুলাই, পরবর্তী জুলাই কেমন হবে এটা নির্ভর করছে এই সক্ষমতার উপর। বুঝতে পেরেছেন বিষয়টা? জুলাই বিপ্লবের বাংলাদেশে আসলে সংস্কার একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংস্কার নিয়ে অনেক কথা বলছে অনেকে। সংস্কার নিয়ে আপনি যে নানা রকমের দিক নির্দেশনা দিলে, এটা সত্যি খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের এই আলোচনায় আজকে। আমরা আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু এখানে জুলাই এবং যুবকদের একটি আলোচনার প্রাসঙ্গিকতা আসলো, সেজন্য সকলকে জানিয়ে রাখার জন্য বলছি। আমাদের সম্মানিত অতিথি ওনার যুব ডক্টরিন, যুব উন্নয়ন বিষয়ক একটি খুবই চমৎকার ডক্টরিন রয়েছে। আমরা সেটা সংগ্রহ করতে পারি, সংগ্রহ করে সেটা নিজেদের কাছে রাখতে পারি। সেখানে যুব উন্নয়নের রূপরেখা কেমন হবে সেটা নিয়ে একটি অনন্য গবেষণা উস্তাদ করেছেন। আমি সেইখান থেকেই বলছি, উস্তাদ সেই গবেষণার ভিতরে যে কয়েকটি ধারা আপনি দেখিয়েছেন, সেখানে অনেকগুলো ধারায় এমন মনে হয়েছে কিংবা এমন লেখা হয়েছে যেখানে আসলে রাজনৈতিক আনুকূল্য এবং রাষ্ট্রীয় আনুকূল্যের একটা প্রয়োজনীয়তার প্রাসঙ্গিকতা রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, সেখানে উস্তাদ বলেছেন যে যুবকরা নিজেদের পড়ালেখার সার্টিফিকেশনের বাইরেও তারা সমাজের জন্য কি করতে পারে, কতটুকু কোয়ালিফাইড, এটা নিয়ে সরকার তাকে আলাদা সার্টিফিকেশন করবে। এটার জন্য তো অবশ্যই রাষ্ট্রীয় একটা আনুকূল্যের প্রয়োজন আছে। কিন্তু যুবকরা তো সবসময় ওই আনুকূল্যটা পাবে না, কখনো প্রতিকূল পরিস্থিতি হবে। তো সেক্ষেত্রে এরকম কয়েকটি ধারাই রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমাজে যুবকদের আসলে কর্মপদ্ধতিটা কেমন হতে পারে? তারা কি শুধু রাজনৈতিক আনুকূল্য প্রচেষ্টা করবে, সেটা আমি হাসিল করে তারপর নতুন করে আমার এই ধারাগুলো বাস্তবায়ন করবো, নাকি তাদের জন্য ভিন্ন কোনো প্রক্রিয়া থাকতে পারে সেই জিনিসটা? এখানে চমৎকার একটা প্রসঙ্গ এসেছে। অর্থাৎ আমরা যে বলছি এখনকার প্রস্তুতিটা আমাদের কেমন হবে, অর্থাৎ আমরা পরবর্তী আরেকটা বিপ্লবের বীজতলা তৈরির মধ্যে আছি। এখানে আমরা কাজ করব। বাংলাদেশে প্রায় যুবশক্তি হচ্ছে 4.5 কোটির মতো। পৃথিবীর 163 রাষ্ট্র এমন, ওই রাষ্ট্রের মোট জনশক্তির সম্মিলিত সংখ্যা বাংলাদেশের যুবশক্তির সমান নয়।
সুইডেনের মোট জনশক্তির সম্মিলিত সংখ্যা বাংলাদেশের যুবকদের সমান নয়। সিঙ্গাপুরের মোট জনশক্তির সম্মিলিত সংখ্যা বাংলাদেশের যুবকদের সমান না। এরপরে তাইওয়ানের মোট জনশক্তির সম্মিলিত সংখ্যা বাংলাদেশের যুবকদের সমান না। এত উদীয়মান, প্রতিশ্রুতি সম্পন্ন, সম্ভাবনাময় একটা যুব শক্তি, এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কোথা থেকে কত দূর যেতে পারে, এটা এবং কিভাবে কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে তার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা সম্বলিত বইটা আসতেছে থেকে, ঐতিহ্য থেকে আসতেছে। এটা হচ্ছে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক আজাদি, এই শিরোনামে বইটা আসতেছে। আগামী বই মেলার আগেই আসবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন যে যেখানে জনগণের মাধ্যমে ক্ষমতাসীন কারা হবে নির্ধারিত হয়, সেখানে জন অভিপ্রায় হচ্ছে মুখ্য বিষয়। জন অভিপ্রায় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে জন অভিপ্রায় তো মুখ্য বিষয়, তাই না? আপনি দেখেন এনডিআর মধ্যে হিন্দু আকাঙ্ক্ষা বিরোধী রাজনীতিকে অসম্ভব করে তোলা হয়েছে। পুরা সোসাইটি, সোশ্যাল ইনস্টিটিউটগুলো, আমি এই জিনিসটা বোঝাতে চেষ্টা করি, অনেকেই বুঝতে চায় না। ওনারা সামাজিক মাধ্যম থেকে তো জ্ঞান আহরণ করেছেন এবং ভিডিও থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও থেকে, সেখানে সোসাইটিটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি কংগ্রেস হন, আপনি সমাজবাদী পার্টি হন, সপা হন, আপনি কমিউনিস্ট হন, আপনি বিজেপি হন, যাই হন, আপনাকে রাজনীতি করতে হবে হিন্দুত্ববাদী হিন্দু কালচার, সনাতনী কালচারের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হয়। এইভাবে সমাজ মনস্তত্ত্বকে তৈরি করা হয়েছে। আসল রাষ্ট্রের নির্মাতাকে সোসাইটি। আমাদের ইসলামী ধারাগুলোর মধ্যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়াই হয় না, রাষ্ট্রবিজ্ঞান বোঝে না। রাষ্ট্র কিভাবে বিকশিত হয়, কিভাবে রাষ্ট্র গড়ে উঠে, কি কি ভিত্তির উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিভাবে রাষ্ট্র কাজ করে, ফলে সে একটা অলিক কল্পনার জগতের মধ্যে থাকে। কল্পনা দিয়ে এবং ফ্যান্টাসি দিয়ে সে সবকিছু ব্যাখ্যা করতে চায়। অথচ যে লোকটা এইভাবে ভাবছে, ওকে একটা দায়িত্বের মধ্যে বসাইলে সে ঠিক ওইটাই করবে যেটা অন্যরা করে আসছে অতীতে, সিস্টেমের কারণে। ওখান থেকে সে বের হতে পারছে না। এখন ইন্ডিয়ায় কি করা হয়েছে? 1925-এ আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে। 1925, 2025, 100 বছর পূর্তি হয়েছে। সেখানকার সেনাবাহিনী থেকে যে মেজর জেনারেল রিটায়ার্ড করলেন, তিনি রাজনীতি করতে চান, বিজেপিতে যোগ দিচ্ছেন। ক্রিকেট দলের ক্যাপ্টেন তার ক্রিকেট জীবন থেকে তিনি অবসরে যাচ্ছেন, রাজনীতি করতে চান, বিজেপিতে যোগ দিচ্ছেন। বলিউডের সবচেয়ে মেধাবী প্রতিশ্রুতিশীল অ্যাক্টর রাজনীতি করতে চান, বিজেপিতে যোগ দিচ্ছেন। সাবেক বিচারক, ব্যাংকের গভর্নর, গুগলের বড় অফিসার ছিলেন, বড় কর্তা, বিভিন্ন প্রযুক্তি নির্মাতা, প্রযুক্তির বিভিন্ন যারা বিভিন্ন সাইট তৈরি করেছেন, নতুন নতুন আইডিয়া দিয়েছেন, বড় বিজ্ঞানী, তারা বিজেপিতে যোগ দিচ্ছেন। এটা কিভাবে হয়? এটা হচ্ছে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। এটা এত সহজ, এত স্বাভাবিক যে এটাই তো হওয়ার কথা। বুঝলেন ব্যাপারটা? এটাই তো হওয়ার কথা। পুরো সোসাইটিটা এভাবেই তৈরি। আপনি বিজেপি না করলেও আপনাকে বিজেপির সাংস্কৃতিক আওতায় থাকতে হয়। আপনি কংগ্রেস করলেও বিজেপির ইস্যুগুলো সেট করে দিচ্ছে কোন ইস্যুতে আপনি কথা বলবেন না। এটা এমনি হয় না। 1925 থেকে 100 বছরের আরএসএস এর মেহনতের, আরএসএস কোথায় মেহনত করে? রাষ্ট্রে না সমাজে? আরএসএস কোথায়? সমাজ এবং কালচারের মধ্যে। আপনি বলেন বাংলাদেশে যারা ইসলাম, এই যে সবাই প্রশ্ন করতেছেন, সবার প্রশ্নের জন্য একটাই আলোচ্য বিষয় রাষ্ট্র। সবার প্রশ্নের একটাই আলোচ্য বিষয়। শুধু এখানে না, সব জায়গায় একই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গেলে একই ঘটনা ঘটে, যেন রাষ্ট্র এটা একটা ছেলের হাতের মোয়া, ওই মোয়াটা দিয়ে দিলে সর্বরোগ হরণকারী এটা একটা ঔষধ হয়ে যাবে।
ওই যে ক্যানভাসাররা বলে যে আপনি সিঙ্গাপুর থেকে ফিরে আসেন, দার্জিলিং থেকে ফিরে আসেন, কোনো সমাধান হয় নাই, শুধুমাত্র আমার এই বড়িটা খান, সব সমস্যার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আপনার সমাজ স্তর গঠন হচ্ছে না। এখানে আপনি বলেন কয়টা ইনস্টিটিউট সমাজ স্তর গঠনে কাজ করছে, কয়টা ইনস্টিটিউট আমাদের সংস্কৃতির পুনর্গঠনে কাজ করছে? সেখানে আপনার কোনো প্রস্তুতি নেই। আপনি বলছেন রাষ্ট্র, সেটা তো ব্যাকফায়ার করবে। আপনাকে এইটাই এয়াদাত বলছি, আপনাকে সকল স্তরে এয়াদাত। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিছু ইনস্টিটিউট তৈরি করেছি, ইসলামী ব্যাংক আছে, আরো কিছু ইনস্টিটিউট তৈরি হয়েছে, এটা একটা কিন্তু যথেষ্ট না, পর্যাপ্ত না। আপনি যদি বিপ্লবাত্মক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র চান, তাহলে আপনাকে শর্ত পূরণের মধ্য দিয়ে যেতে হবে, শর্ত পূরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো বলছিলাম যেটা, যে আমাদের যুবশক্তির বিকাশ, আমাদের যুবশক্তির বিকাশের জন্য আমরা 7টা স্তরের কর্মধারা সেখানে প্রস্তাব করেছি। আমরা চাই এমন একটা আগামীতে এমন একটা জুলাই আসুক, সেটা জুলাই না হয় সেপ্টেম্বরও তো হইতে পারে না। আমরা জুলাই বা সেপ্টেম্বর, আমরা চাই একটা মহরম আসুক, আমরা চাই একটা রবিউল সানি আসুক, সেটা কিংবা সেটা একটা বৈশাখও হতে পারে। সেটা কোন চরিত্রের হবে, সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কি করতে হবে, আমাদের যুবশক্তি কি করবে, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি করবে, আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান কি করবে, আমাদের লেখক কি করবে, আমাদের সাংস্কৃতিক ইনস্টিটিউট কি করবে, আমাদের খেলাধুলার জন্য যে গ্রামে গড়ে ওঠা টিম, সেই টিমটা কিভাবে তার মানসিক গঠনটা নিশ্চিত করবে, সমস্ত কিছু নিয়ে সেখানে আমরা একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। বইটা আসছে, ইনশাল্লাহ আপনারা পড়বেন। শুধু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মুসাহা আল হাফিজ আমাদের উস্তাদের যুব উন্নয়ন ডক্টরিনটি বাংলাদেশ সিভিক ইন্টেলেকচুয়াল ফোরাম থেকে প্রকাশিত হয়েছে। আপনারা যারা সেটি সংগ্রহ করতে চান, এখানে সেই সংগঠনের সদস্য আতিক ভাই উপস্থিত আছেন। আতিক ভাই সেই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। তো এটা বলি যে এটা হচ্ছে একটা আর্টিকেল, আর ঐতিহ্য থেকে যেটা আসছে ওই চরিত্রের অনেকগুলো আর্টিকেলের একটা সংকলন। এখন একটা ঘটনা ঘটে, এখানে একটা কথা আছে, আমি বলেছি যে আমি মাদ্রাসা থেকে উঠে আসে নাই, ঠিক আছে। এখন আপনাদের কেউ রেকর্ড করেছেন এবং ওই 2টা সেকেন্ড দিলেন সামাজিক মাধ্যমে দিলেন, এগুলো তো হচ্ছে না, আমরা তো করছি। আরে ভাই, এটা ওই যে আখলাকের কথা বলছি, এটা আখলাক, এটা আপনি দিয়েছেন কেন? ওইটা মানুষকে বেশি আকর্ষিত করবে। এটা হলো টিআরপির ইস্যু, হ্যাঁ, আরটিপির ইস্যু। তো এবং সেখানে উত্তেজনা তৈরি হবে, কিন্তু আপনি একটা নৈতিকতা যে লঙ্ঘন করছেন। তো জুলাই আমাদেরকে এই আখলাকগুলো দেবে, অনেক কিছুই আছে। এই আখলাক, এই ম্যানার যদি আমরা তৈরি না করি, তাহলে নতুন কোনো বাস্তবতা গঠন করা সম্ভব না, নতুন বাস্তবতা গঠন করা আদৌ সম্ভব না। একটা মহান জনগোষ্ঠী তৈরি করতে হলে পূর্ব শর্ত হলো মহান আখলাক, এটা ছাড়া সম্ভব না। তো বলছিলাম যেটা, আমি মাদ্রাসার মধ্যে ওই আমার সত্তার মধ্যে ওই 5%ই মাদ্রাসা। আমি শিক্ষার্থী, মহাবিশ্বের শিক্ষার্থী। আমার একদম প্রাথমিক সময়ের যে দিনলিপিগুলো আপনি তো দেখেন, যে আমার যাপনের, আমার গঠন প্রক্রিয়া, আমার মানসিক গঠন প্রক্রিয়া একটা গাছের সাথে কথা বলার মধ্য দিয়ে, একটা পাখির সাথে কথা বলার মধ্য দিয়ে, একটা নদীর তরঙ্গের আত্মার আওয়াজ শোনার মধ্য দিয়ে, সমাজের ঘটনাগুলোর ভেতরে ঢুকে তার মর্মসারকে বিশ্লেষণ করবার মধ্য দিয়ে, সেগুলো সবগুলোই আমার মাদ্রাসা ছিল। ফলে কাজী নজরুল যেটা বলেছিলেন যে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি ইউনিভার্সে পড়েছি। এই যে মহাবিশ্ব, এই যে মহাজগৎ, এই যে জীবন এবং জগতের যে বিদ্যা প্রতিষ্ঠান, সেখানকার শিক্ষার্থী আপনি যদি না হন, আপনি ক্যামব্রিজ থেকে চলে আসেন, আপনি অক্সফোর্ড থেকে চলে আসেন, আপনি জগতের সবচেয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আসেন, কিন্তু জীবনের সাথে আপনার রিলেট করা সম্ভব হবে না। আপনাকে সেখানকার শিক্ষার্থী হতে হবে, এবং ওটাই হচ্ছে মূল কথা। ফলে আমাদের বিদ্যালয়গুলো কি করে, আমাদেরকে জীবনের অন্তর্নিহিত সত্যের সাথে পরিচিত করার চেষ্টা করে। যে বিদ্যা ব্যবস্থা ওটা করতে সফল, সে বিদ্যা ব্যবস্থা উত্তীর্ণ। তো আমি যে একটা প্রাতিষ্ঠানিক একটা দিক থাকতে হয়, ওই অর্থে, ওই শর্তে
প্রাতিষ্ঠানিকতার সাথে। আমার প্রতিষ্ঠানটা এই সীমানার ভিতরে সীমাবদ্ধ ছিল না, এবং ওই প্রতিষ্ঠানটাকে আরো বড় করার চেষ্টার মধ্যেই অব্যাহত চেষ্টাটাই হচ্ছে আমার জার্নির হিস্ট্রি। ওটাই হচ্ছে আমার জার্নির হিস্ট্রি, আমার প্রতিষ্ঠানটাকে আমি কিভাবে আরো বড় করতে পারি। ওকে, সেকেন্ড প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল মানে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানে যারা এই অভ্যুত্থানের সমস্যা ছিল তারা দেখা গেছে রাষ্ট্রীয় তাদের যে নৈতিক পদস্খলন যে ব্যাপারটা এটা থাকছে, তারা যে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসেছেন বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বাইরে বা অনেকে মাদ্রাসায়, এই ক্ষেত্রে শিক্ষা সংস্কার ভাবনাটা কি হতে পারে যেটার ক্ষেত্রে নৈতিক পদস্খলন দিকগুলো অনেকটা ছাড়িয়ে উঠেছে? দেখেন, জুলাইয়ের উপর সবচেয়ে বড় আঘাতটা এসেছে জুলাইয়ের সামনের সারি থেকে। জুলাইয়ের উপর সবচেয়ে বড় আঘাতটা এসেছে জুলাইয়ের সামনের সারি থেকে। যারা ক্ষমতায় গেছেন তাদের তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারাপশনের অভিযোগ উঠেছে। ফলে নতুন যে বন্দোবস্তের কথা বলল, জুলাই 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 থেকে যে আওয়াজটা আসলো নতুন বন্দোবস্তের কথা, এই বন্দোবস্ত আমাকে কোন ধরনের রাষ্ট্র দেবে সেই ব্যাপারটা প্রথম পরীক্ষায় হুচট খেয়ে গেল। অভিযোগ উঠেছে, তদন্ত পরবর্তীতে সেটা আসবে, কিন্তু অভিযোগটা তো উঠেছে। মানে আমি বলছি এটা এবং প্র্যাকটিস করছি পুরনো ধারাবাহিকতা। এটা 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 হয় কেন? এটা হওয়ার পিছনে অনেক অনেক কারণ আছে। দেখেন, শুধু শুধু শিক্ষা ব্যবস্থা সব করে তা না, কিন্তু শিক্ষা ব্যবস্থা ছাড়া যে হয় তাও কিন্তু না। আসল শিক্ষা ব্যবস্থা, আসল আসল বিদ্যা প্রতিষ্ঠান, এই যে আমরা বললাম 5% আমরা প্রতিষ্ঠান থেকে শিখি, বাকিটা শিখি থেকে আমাদের পরিবার থেকে শিখি, আমাদের সমাজ থেকে শিখি, আমাদের চারপাশ থেকে শিখি, পরিবেশ এবং প্রতিবেশ থেকে শিখি। আমার প্রতিবেশ যদি আমাকে নৈতিকতা না শেখায়, আমার পরিবেশ যদি আমাকে কিছু না শেখায়, আমার পরিবেশ যদি আমার আমার মনের ভিতরে নিজের প্রতি নিজের একটা পাহারা নিশ্চিত না করে, তাহলে বিদ্যালয়ের এই যে সেটগুলো মুখস্থ করে এটা হয় না। আবার বিদ্যালয়ের মধ্যেও যদি ওঠা না থাকে, তাহলে শিক্ষাটা পূর্ণতা পায় না। শিক্ষার পূর্ণতা নিশ্চিত করতে হলে আমাদের আমাদের আত্মার বিকাশের আয়োজন থাকতে হবে, আমাদের মাইন্ডের বিকাশের, আমাদের সোলের বিকাশের আয়োজন থাকতে হবে, মাইন্ডের বিকাশের আয়োজন থাকতে হবে, এবং আমাদের বডির সুসমন্বিত বিকাশের আয়োজন থাকতে হবে। বডির বিকাশ আমাদেরকে দেবে দক্ষতা, মাইন্ডের বিকাশ আমাদেরকে দেবে সৃষ্টিশীলতা, আর আত্মার বিকাশ আমাদেরকে দেবে নৈতিকতা। এই যে নৈতিকতা, এই যে মোরালিটি, এই যে ক্রিয়েটিভিটি, এবং এই যে আমাদের আমাদের যে দক্ষতার সমন্বয়, এই 3 জিনিসের সমন্বয়ের মধ্য দিয়ে আমার শিক্ষার মাধ্যমে অর্জিত ডিগ্রি বিশ্বস্ত হবে। এই ডিগ্রির প্রতি একজন মানুষ বিশ্বাস করবে আমার নৈতিকতার ফলে। এই ডিগ্রি সংকট থেকে উত্তরণের দিশা দেবে, প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করবে, এবং এবং আমার জাতিকে, আমার সমাজকে আরো সমৃদ্ধ করবে। আমার দক্ষতা, আমার সৃষ্টিশীলতা এবং আমার মননশীলতা, আমার যে মানবীয় বৃত্তিগুলো, মানবীয় প্রকৃতিগুলো, এগুলোর বিকাশ আমার মধ্যে যদি না ঘটে, আমি একটা ইনস্টিটিউটের সর্বোচ্চ চেয়ারে বসে সেই ইনস্টিটিউটের মধ্যে সেই পরিবেশ নিশ্চিত করতে পারবো না। ফলে এই যে 3 জিনিসের সমন্বিত বিকাশ, আমাদের 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 দেহসত্তা, আমাদের মানস সত্তা, আমাদের মনোজগৎ, আমাদের আত্মিক জগৎ, এই 3 জিনিসের সমন্বিত সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ বিকাশের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা দরকার, জরুরি না, বাধ্যতামূলক। এটা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কিন্তু আমি বলছি শুধু শিক্ষা প্রতিষ্ঠান ওটা পারবে না, আমাদের পরিবারগুলোকেও এক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে, আমাদের সমাজটাকেও সেভাবে সাজাতে হবে। ফলে ইসলাম বলে কি সমাজটাকে কিভাবে গঠন করতে হবে, পরিবারটাকে কিভাবে গঠন করতে হবে, তার রূপরেখা দেয়। এবং এই রূপরেখার মধ্যে একটা দিক হচ্ছে আকীদার সাথে সম্পর্কিত, দৃষ্টিভঙ্গির সাথে, আরেকটা দিক হচ্ছে আহকামাত, ইসলামের বিধিবিধানের সাথে, আরেকটা দিক হচ্ছে মুআমালাত, আমাদের লেনদেনের সাথে। এটা আমি যদি আমার একটা ছোট্ট একটা দোকানে এবং আমি একজন ছোট্ট খরিদ্দার, ওখানের মধ্যে লেনদেনের মধ্যে যদি আমি স্বচ্ছ এবং সঠিক না হই, তাহলে এইরকম একটা সমাজ যেখানে বাজার ব্যবস্থাকে স্বচ্ছ এবং সঠিক করতে পারে না, তারা রাষ্ট্র ব্যবস্থাকে স্বচ্ছ এবং সঠিক করতে পারবে না। আরেকটা হলো মুআশারাত, আমাদের পারস্পরিক আচার আচরণ, আমাদের সামাজিক জীবন আচার, সেটাকে বিনির্মাণ করতে হবে। ইসলাম তো এই প্রক্রিয়ার কথাই বলে নাকি। আরেকটা হচ্ছে ইহসান, তাজকিয়া, আখলাক। এই আখলাকটা আসবে আমাদের আত্মা থেকে, আমাদের আত্মার মধ্যে সেই আখলাকের বীজ বুনে দেবে আমাদের ঈমান।
আমাদের রোহানিয়ত, এগুলোর সমন্বিত। এই যে সমন্বিত কাঠামো এবং এর সাথে যুক্ত আছে আমাদের সিয়াসাত, সিয়াসতের নতিজা ফলাফল প্রকাশিত হবে রাষ্ট্রের মধ্য দিয়ে। এই যে সমন্বিত কাঠামো, এই কাঠামোটা হচ্ছে ইসলামের কাঠামো। আপনি ফিকের কিতাব বলেন, ফিকের কিতাবের মধ্যে এই কাঠামো নাই? আপনারা কথা বলেন যারা ওলামা, ফিকের কিতাবের মধ্যে এই কাঠামো নাই? তাহলে এই কাঠামোর অন্য সমস্ত কিছু বাদ দিয়ে শুধু রাষ্ট্র রাষ্ট্র করেন কেন? করেন এজন্য যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে প্রভাবিত হচ্ছেন এবং এবং মনে করছেন তাৎক্ষণিক সমস্যার তাৎক্ষণিক সমাধান। কোনো সমস্যাই তাৎক্ষণিক না, আবার কোনো সমাধানও তাৎক্ষণিক না। ফলে এইভাবে আমাদের গাঠনিক পর্যায়গুলো, আমাদের একজন বুদ্ধিজীবী আছেন, উনি গাঠনিকতার কথা বলেন। উনার গাঠনিকতার অর্থ হচ্ছে উনি একটা বড়ি নিয়ে আছেন, ওই বড়ি সুনির্দিষ্ট ওই বড়িটা। তো আমরা বলছি এই পূর্ণাঙ্গ সভ্যতাগত গাঠনিকতা, কালচারগত গাঠনিকতা এবং এর সাথে সমন্বিত করে আমাদের রাজনৈতিক গাঠনিকতা, তাহলেই আমাদের একটা অর্থবহ পরিবর্তন আসবে। ওকে, মানুষের বিকাশ যেমন আসলে একরৈখিক না, আমরা সেই আলোচনাটা পেলাম। আসলে মানুষের বিকাশের জন্য আপনি খুব চমৎকারভাবে বললেন যে আমাদের যে দেহজভাবে যেমন বিকাশ হওয়ার প্রয়োজন আছে, মনস্তাত্ত্বিকভাবে যেমন বিকাশ হওয়ার প্রয়োজন আছে, তেমনি রুহানিভাবেও আমাদের বিকাশ হওয়ার প্রয়োজন আছে। খুব ভালো লাগলো। আমরা এখন আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমরা আর 2-3টা প্রশ্ন নিব, তার মনে হয় তারপরে আমরা আজকের এই আড্ডাটি শেষ করতে যাচ্ছি। শুকরিয়া আমাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এতক্ষণ রাজনৈতিক এবং বিভিন্ন বিশ্লেষণমূলক বিষয়ে গভীর সারগর্ভ আলোচনা শুনছিলাম। এখন আমি একটু ব্যক্তিগত পরিসরে প্রশ্ন করতে চাই। আশা করি এর মাধ্যমে আমাদের অনেক উপকার হবে। ওস্তাদ, বাংলাদেশে বিশেষভাবে ঘরানায় এবং সামগ্রিকভাবে বাংলাদেশে কাউকে যদি অলরাউন্ডার ধরা হয় তাহলে তাদের মধ্যে আপনি একজন অন্যতম। আপনি একই সাথে একজন আলিম, একজন দার্শনিক, একজন তাত্ত্বিক, একজন ধর্মতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং আরো নানা বৈশিষ্ট্যে ভূষিত। তো আমি যে ব্যাপারটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে, আরেকটা বিষয় যুক্ত করি যে আপনার বিস্তৃত জানাশোনা, বিস্তৃত অধ্যয়ন এবং অনেক বেশি অধ্যয়ন থাকার কারণে, গবেষণা থাকার কারণে আপনার কথাবার্তাগুলো হয় সার্বিক, কোনো একচেটিয়া সিদ্ধান্তের দিকে আপনি যান না এবং আপনার কথা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তও হয় না। আপনি কথা বললে একই সাথে সেটার মধ্যে রাষ্ট্রের স্বার্থ যেমন রক্ষা হয়, দিনের স্বার্থ যেমন রক্ষা হয়, তেমনই ভাবে ব্যক্তি স্বার্থ, যেটা অন্য কোনো কিছু অনৈতিক কোনো কিছুর সাথে যায় না, সেটাও রক্ষা হয়। কিন্তু বিপরীতে আমরা দেখি যারা বিভিন্ন একচেটিয়া ভাবে পড়াশোনা করেছে বা অধ্যয়ন করেছে, তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসলে, তাদের কাছ থেকে কোনো একটা চূড়ান্ত কথা আসলে সেটা একপাক্ষিক হয়ে যায়, কখনো সেটা উগ্রতার দিকে চলে যায়, কখনো সেটা আবার অতিরিক্ত শিথিল হয়ে যায়, যেটা দেশের স্বার্থ অথবা কখনো ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে, আপনার যে একটা পরিশীলিত মনন এবং চমৎকার সামঞ্জস্যপূর্ণ একটি মানসিকতা, তো এই মানসিকতা এবং মনন সৃষ্টি হওয়ার পিছনে আপনার জীবনের প্রভাব দ্বারায় ঠিক কোন বইগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এবং আপনার এই সামগ্রিক মানব সত্তা গঠন করার পিছনে কোন বই এবং কোন লেখক সবচেয়ে বেশি প্রভাব রেখেছে, বিশেষভাবে আপনার অধ্যয়নকালের প্রাথমিক সময়টা? এখানে অত্যন্ত সহজ কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্নটা করেছে। আর আমি নিজেকে পৃথক করছি, আলাদা করছি এই সমস্ত বিশেষণ থেকে যেগুলো আমার সম্পর্কে উচ্চারণ করা হয়েছে। আমি এই সবগুলো বিশেষণ থেকে নিজেকে দূরে রাখতে চাই। এত বার বহন করার মতো কাঁধ আমার নাই, এবং প্রত্যেকটা বিশেষণের এত ভার যে নুব্ধ হয়ে যাওয়া ছাড়া উপায় নাই। আমি একজন পথিক, একজন পাঠক, একজন দর্শক, আমি দেখছি, এবং একজন অনুসন্ধিৎসু, আমি সন্ধান করছি, বাস। এবং এটার মধ্যে থাকাটাই আমার গতিশীলতার জ্বালানি সরবরাহ করে এই জিনিসগুলো। দ্বিতীয় বিষয় হচ্ছে,
যে আমি সামগ্রিকতার যে কথাটা বলেছেন, এটা আসলে আমার কোনো বিশেষত্ব তৈরি করে না। আপনি যদি যারা সমাজ এবং যারা জীবনকে, যারা জগৎকে যত গভীরভাবে এবং যত বিস্তৃতভাবে দেখেছেন, তাদের বিশাল সাম্রাজ্যের মধ্যে যদি আমার চিন্তাকে রাখেন, তাহলে দেখবেন ওখানে আমি একটা শব্দ নতুন উচ্চারণ করছি না। এবং এটাই ইতিহাস, এটাই জ্ঞানের অগ্রগতির ইতিহাস। এখানে আসলে কেউ সম্পূর্ণ নতুনভাবে কিছু করে না। কেউ কেউ দাবি করে যে আমি নতুন, হুমায়ুন আজাদ আমি নতুন, আসলে নতুন না। পরে দেখা যায় যে ওটা ফরাসি একজন আরও আগে লিখে গেছেন। এটা ভান করা যায় এবং চমক তৈরি করা যায়। তো আমি যা বলছি এগুলো আপনি দেখবেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন, এগুলো দেখবেন ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন, এগুলো দেখবেন যে ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন, ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন। এইভাবে মানে আপনি যদি এই যে ইসলাম এবং প্রতিটি সভ্যতা তার বিকাশের সময়, তার উত্থানের সময়, অগ্রগতির সময় সে অনেক অনেক পলিম্যাথ সন্তান জন্ম দেয়, পলিম্যাথ সন্তান। এখন তো জ্ঞানকে অনেক বেশি বিভাজিত করা হয়, বিভাজনের যুগ। আগে ডাক্তার ছিল, এক ডাক্তার চোখও দেখতেন, নাকও দেখতেন, গলাও দেখতেন, পেটও দেখতেন, সব দেখতেন। তো এখন এটাকে বিভাজন না, এখন আলাদা আলাদা, সব আলাদা। তো এটার যেমন জরুরত আছে, আবার জ্ঞানের মধ্যে আন্তঃসম্পর্ক আছে প্রত্যেকটা শাস্ত্রের সাথে, প্রত্যেকটা শাস্ত্রের। যেমন ফিলোসফির সাথে অর্থনীতির সম্পর্ক আছে, যেমন অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর, যেমন রাষ্ট্রবিজ্ঞানের সাথে আপনি বলবেন রাষ্ট্রবিজ্ঞান এক জিনিস, ধর্মতত্ত্ব আরেক জিনিস, কিন্তু পরস্পরের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক গভীর, কারণ এই সবগুলো শাস্ত্র আমাদের জীবনেরই এক একটা প্রান্ত, কিন্তু জীবন তো কোনো প্রান্ত তৈরি করে নাই। যেমন ধরেন আমরা তো বলি সীমানা, বাংলাদেশের সমুদ্রের মধ্যে সীমানা আছে, সমুদ্রের সীমানার এই অংশ মিয়ানমার, ওই অংশ বাংলাদেশ, ওই অংশ ইন্ডিয়া। কিন্তু যিনি সমুদ্র নির্মাণ করেছেন তিনি তো আর ওই সীমানা সহ নির্মাণ করেন নাই। ওই ইন্ডিয়ার সমুদ্রের যে চরিত্র, যে অংশটা বাংলাদেশে পড়ছে, তারও চরিত্র এক, মিথস্ক্রিয়া আছে। জ্ঞানের প্রত্যেক শাখার সাথে অপর শাখার মিথস্ক্রিয়া আছে। আপনি যদি জীবনকে সামগ্রিকভাবে দেখতে চান, জীবনকে সামগ্রিকভাবে বুঝতে চান, জীবনের প্রকৃত চেহারাটা দেখতে চান, তাহলে জ্ঞানের এই আন্তঃসম্পর্কের মোহনার মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করতে হবে। ওখান থেকে আপনি ওখানে ডুবার পরে, নিমজ্জিত হওয়ার পরে আপনার সামনে জীবন তার মুখচ্ছবি প্রদর্শন করবে। ওকে, আমরা আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমার কিন্তু অনেকটা সামগ্রিক দেশের অবস্থা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে শিল্প বিপ্লবের পর থেকে আমরা যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং কর্মসংস্থান দেখতে পাচ্ছি, এটা মহাকালী সরকার কর্মসংস্থান ব্যবস্থা এবং সেই সাপেক্ষে শিক্ষা ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে না একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মেহরবানি করে বলেন। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে কর্মসংস্থান ব্যবস্থা, সেখানে আমরা 9টা 5টা একটা বিধিবদ্ধ ব্যবস্থা দিতে রাষ্ট্রীয় শিক্ষা বিপ্লবের পর থেকে, এবং তারপর দেখতে পাচ্ছি যে আমাদের যত শিক্ষা ব্যবস্থা সবগুলো এই শিল্প বিপ্লব বা এদের পুঁজিবাদী সিস্টেম, এই পুঁজিবাদী সিস্টেমকে দীর্ঘায়িত করার জন্য এই শিক্ষা ব্যবস্থাটা আগে যাচ্ছে, এবং আমরাও সবাই এই ব্যবস্থার ভিতরেই আর কি ব্যবস্থার ভিতরে আছি। এখন এই ব্যবস্থা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, কারণ আমরা যে অর্থ পিছনে দেখতেছি বা একটা মানে ইকোনমিক সিস্টেমের আমরা পিছনে দেখতেছি, এবং টাকা সব যে তৈরি করে দিতেছে তার মাধ্যমে টাকা নিজে কোনো মানে নিজে কোনো অর্থ বহন করে না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই ব্যবস্থা থেকে বের হয়ে আসা জীবনটাকে একটু সহজ করতে আগামী দিনের বাংলাদেশের চরিত্র, চেহারা, বৈশিষ্ট্য, প্রবণতা নির্ধারণ হবে আজকের শিক্ষা ব্যবস্থার চেহারা, চরিত্র, বৈশিষ্ট্য এবং প্রবণতার উপর। আমরা যদি 50 বছর পরবর্তী বাংলাদেশকে একটা আদর্শিক কাঠামোতে দেখতে চাই, ধরা যাক ইসলামী কাঠামোতে দেখতে চাই, তাহলে
50 বছর আগের কাজটা করে নিতে হবে, এবং সেটা হচ্ছে শিক্ষার মধ্যে এবং সংস্কৃতির মধ্যে। ইসলামপন্থীদের প্রায়োরিটি ইসলামপন্থীদের প্রায়োরিটির মধ্যে একেবারে প্রাথমিকতার মধ্যে, এটা হিন্দিরা বলে, সংস্কৃত ভাষায় বলে প্রাথমিকতা। তো এই প্রাথমিকতার মধ্যে একদম শুরুতে আছে শিক্ষা ব্যবস্থা। এখন একটা হলো রাষ্ট্রের ভূমিকা। আমি বলছি শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়। দেখেন, আপনার পরিবারে একটা রুটিন দেয়, আপনাকে ঘুমাবার একটা রুটিন দেয় ইসলাম, ঘুম থেকে জেগে ওঠার একটা রুটিন দেয় ইসলাম, আপনার ঘুমানোর ধরন কি হবে এর একটা রুটিন দেয়, এর একটা ব্যবস্থাপত্র দেয় ইসলাম। ঘুমানোর সময় আপনার হাতটা কোথায় থাকবে এর একটা রূপরেখা দেয় ইসলাম, মাথাটা কিভাবে রাখবেন এর একটা রূপরেখা দেয় ইসলাম। এই সমস্ত কিছু সমন্বিত রূপ হচ্ছে সংস্কৃতি, কালচার। এর মানে হচ্ছে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতি মুহূর্তের একটা আয়োজনের মধ্যে আপনি আছেন, প্রতি মুহূর্তের। এমনকি যখন ঘুমিয়ে পড়েছেন সেই মুহূর্তেও ইসলাম প্রতিষ্ঠার একটা আয়োজনের মধ্যে আপনি আছেন। চেতন এবং অবচেতন স্তর কোনোটাই ইসলাম প্রতিষ্ঠার এই আয়োজন থেকে বিচ্ছিন্ন না। ফলে আমাদের মানুষ কাঠামো, আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের সমাজ কাঠামো, সমাজ মনস্তত্ত্ব, সামাজিক শিক্ষা, সামাজিক বিচার প্রক্রিয়া, সমস্ত কিছুর মধ্য দিয়ে যদি এটাকে আগানো না যায়, তাহলে আমরা যে সোনার হরিণের প্রত্যাশা করছি, ওই সোনার হরিণকে গল্পের মধ্যে, সোনার হরিণের বাস্তবতা কোথায় থাকে? গল্পের মধ্যে। আপনার হাতে সবকিছু আসলেও দেখা যাবে যে আপনি কিছু করতে পারছেন না। তখন আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা মিথ্যা মরীচিকায় পরিণত হবে। যেখান থেকে শুরু করা দরকার ওখান থেকে কাজ শুরু করে দেওয়া, এবং এত জোরালোভাবে শুরু করা দরকার, সমন্বিতভাবে। এই যে আমরা নিজেদেরকে ভাঙ্গি, বিভক্ত করি, নিজেরা নিজেদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করি। জালালউদ্দিন রুমি একটা সুন্দর গল্প বলেছেন যে এক জায়গায় তিনজন মানুষ তর্ক করছে। একজন বলছে যে এটা হচ্ছে নাহার, ধরেন আর কি। একজন বলছে এটা হচ্ছে নাহার, আরেকজন বলছে কে বললো এটা নাহার, এটা হচ্ছে রিভার। আরেকজন বলছে কে বললো এটা রিভার, এটা হচ্ছে নদী। তারপরে তারা ঝগড়াঝাটি করছে, তর্কাতর্কি করছে, যার যার যুক্তি দেখাচ্ছে। তারপরে যখন কেউ যুক্তিতে হারছে না, কেউ জিতছেও না, যুক্তিতে যখন হারে না জিতে না, তখন পেশি শক্তি প্রদর্শন করছে, একজন আরেকজনকে ঘুষি দিচ্ছে, এই সেই। সে বলছে আরে 14 গোষ্ঠী ধরে আমি শুনে আসছি এটার নাম নদী। আরেকজন বলছে আমি বইয়েও পড়েছি, বাস্তবে দেখেছি, শিখেছি, এটার নাম হচ্ছে নাহার। তুই এটা নতুন করে কি বলছিস? কারণ হলো ও রিভার জানে না আর ও নাহার জানে না। এবং তারা ঝগড়াঝাটি করতে করতে একজন আরেকজনকে রক্তাক্ত করে দিচ্ছে, এবং প্রত্যেকেই সর্বোচ্চ সাধনা, সর্বোচ্চ মুজাহাদা করছে, এবং প্রত্যেকেই যার যার সত্যের জন্য শহীদ হওয়ার জন্য কি আছে? রেডি আছে। ঝগড়া চলছে। তো এই রাস্তা দিয়ে একজন জ্ঞানী লোক যাচ্ছিলেন। তিনি ভাবলেন যে এখানে হইচই হয় এবং এখানে ধুমধাম আওয়াজ শোনা যায়, দেখি ঘটনাটা কি। তো এসে বললেন যে কি হচ্ছে ভাই, এখানে কি নিয়ে ঝামেলা? উনি বললেন যে আমি 14 পুরুষ ধরে জানি এটা হচ্ছে রিভার, আর না এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নাহার। তিনি বললেন যে এটা তো ঝগড়ার কোনো বিষয় ছিল না, একই জিনিসের তিন নাম, যেটা নিয়ে আপনারা রক্তাক্ত হচ্ছেন এবং নিজেদের শক্তি ক্ষয় করছেন। তো আমরা প্রত্যেকেই কিছু একটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চটুকু দিচ্ছি, কিন্তু কিসের জন্য, কোথায় দিচ্ছি? ওরা কি শক্তি ক্ষয় করে নাই? ওরা কি ঝুঁকি নেয় নাই? ওরা কি রক্ত জড়ায় নাই? ওরা কি সময় পাত করে নাই? কোথায় করেছিল বলেন? প্রত্যেকেরই তো আবেগ ছিল, সদিচ্ছাও ছিল, তাই না? এবং প্রত্যেকের নিজস্ব যুক্তিও ছিল। আপনি এটা করছেন না, এটাই স্থির করতে পারছেন না। আপনি এটা স্থির করে কে? জ্ঞানগত উদ্ভাবনী ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, এগুলো থাকতে হয়। যখন এই সক্ষমতা থাকে না, উদ্ভাবনী শক্তি থাকে না, যথার্থ বিশ্লেষণী শক্তি থাকে না,
তখন যেটা সমস্যা সমাধান ওটাকেই সমস্যায় পরিণত করার প্রচুর আয়োজন চতুর্দিকে হয়। সবাই সর্বোচ্চ উদ্যম নিয়ে এগুলো করে, সবাই সর্বোচ্চ উদ্যম নিয়ে এগুলো করে। এবং এই স্তূপগুলো, এই জঞ্জালগুলো এত উঁচা, হিমালয়ের চেয়ে উঁচা হয়ে আছে আমাদের সমাজে, আমাদের সমাজ বাস্তবতায়। আপনি ইসলামকে বিজয়ী করবার জন্য ভূমি আপনাকে ডাকছে, প্রতিদিন আপনাকে ডাকছে। মাগরিব পরের কাজ আছে, এশার পরের কাজ আছে, কোন সময় ঘুমাবেন, ঘুম থেকে ওঠার পরের কাজ আছে, ফজরের কাজ আছে, প্রতি মুহূর্তে কাজ আছে। এই কাজের, এই রুটিনের, এই সংস্কৃতির অনুকূলে আপনার সমাজ গঠন করেন, পরিবার গঠন করেন, খানদান গঠন করেন, এভাবে আগান। তাহলে কি হবে? বীজতলা তৈরি হবে। বীজতলা তৈরি হলে তারপরে শস্য উৎপাদন করবেন। শস্যর উৎপাদিত রূপ হলো রাষ্ট্র ক্ষমতা। শস্যের উৎপাদিত রূপ হলো যেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার হাতে আসবে। কোনো এক অস্বাভাবিকতার মধ্য দিয়ে যদি কিছু হয়, আরেক অস্বাভাবিকতা সেটাকে নস্যাৎ করার জন্য রেডি থাকে। ফলে আপনাকে কাজ, যে কোন একদিন কাজ করবেন এটা তো না, কাজ তো আপনার সামনে প্রতিদিন, প্রতি মুহূর্ত রেডি, তৈরি, প্রস্তুত, আপনি করছেন না। ওকে, দেখার দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ সেন্স যে আসলে আমাদের জানা বোঝার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটি করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে একটু রাজনৈতিকভাবে, তা হচ্ছে সংস্কার প্রশ্নে পিয়ার পদ্ধতি নামক একটি ব্যাপারটা আলোচনায় এসেছিল। এটি আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটার ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছি। এখন মতামত দিলে তো কোনো এক দলের হয়ে যাব না, এটা এক সমস্যা। যে সমাজে একজন চিন্তাবিদ মতামত দিতে ভয় পান, যে সমাজে একজন চিন্তাবিদ মতামত দিতে ভয় পান, কারণ তার শ্রোতারা তাকে কোনো একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া দেবে, সেই সমাজ চিন্তাকে ধারণ করবার জন্য এখনো কি হয় নাই, তৈরি হয় নাই।